সুধী দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডা জার্নালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে তুলে ধরতে। কানাডায় বাঙালিরা যে সাংস্কৃতিক, সাংগঠনিক, রাজনৈতিক, ধর্মীয় এবং অন্যান্য কর্মকাণ্ড করে থাকেন, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমরা কানাডা জার্নালে কৃতি কানাডীয় বাঙালিদের কীর্তিগুলোকে উপস্থাপন করি। দর্শক, কানাডা জার্নালের আজকের প্রতিপাদ্য কেন রবীন্দ্রনাথ। আমরা জানি 22শে শ্রাবণ আসন্ন। 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস। সেই দিবসকে সামনে রেখে আজকের আমাদের এই আয়োজন। রবীন্দ্রনাথ, যিনি কবি, গল্পকার, ঔপন্যাসিক, গীতিকার, নাট্যকার, শিক্ষাবিদ এবং সর্বোপরি দার্শনিক, সেই রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের এই আয়োজনে, আজকের এই আয়োজনে আমাদের সাথে যে অতিথিরা যুক্ত হয়েছেন, আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করাবো। আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে চাই যে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মহিতুল আলম। প্রফেসর আলম, তিনি বাংলাদেশের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টসে অধ্যাপনা করেছেন। তিনি ইংরেজির অধ্যাপক। জানিয়ে রাখতে চাই, তিনি একাধারে প্রাবন্ধিক, ঔপন্যাসিক এবং গবেষক। তার মোট ৪৩টি গ্রন্থ রয়েছে। প্রফেসর আলম, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা। সুপ্রভাত জানাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম থেকে। বিশ্ববাসী যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন, সবার জন্য রইল শুভেচ্ছা, এবং আমরা অনুষ্ঠান দেখি এবং অংশগ্রহণ করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বিশিষ্ট চিন্তক রবীন্দ্রনাথ রায়চৌধুরী। রবীন্দ্রনাথ রায়চৌধুরী, তিনি একসময় বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। অতিরিক্ত সচিব হিসেবে তিনি অবসর গ্রহণ করেছেন। কিন্তু তার চেয়ে যে পরিচয়টি আমরা লেখকেরা, পাঠকেরা এবং তার ছাত্ররা মনে করে থাকি, সেটি হচ্ছে তিনি দীর্ঘকাল অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন। তিনি একজন রবীন্দ্রপ্রেমী, তিনি নিয়মিত কবিতা লেখেন। রবীন্দ্রনাথ রায়চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, স্বাগত জানাই। শুভ সকাল। আপনাকেও ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। আসলে এটা তো একটি আনন্দযোগ্য। আমি বরং রবীন্দ্রনাথের মতো করে বলি, জগতে আনন্দ যোগকে আমার নিমন্ত্রণ। এনআরবি টেলিভিশন উপস্থাপক সুব্রত দাস এবং আলোচনায় যারা অংশগ্রহণ করছেন, শুনছেন যারা সামনে থেকে, সবাই মিলে এই আনন্দটা আমরা ভাগাভাগি করি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের টরন্টোর বিশিষ্ট শিল্পী বন্ধু শহীদ খন্দকার টুকু। শুভ সন্ধ্যা, শুভ সকাল। যারা টরন্টোর বন্ধু তারা সবাই জানেন যে টুকু ভাই আমাদের অনেক প্রাণের একজন মানুষ। তিনি অনেক জনপ্রিয় একজন শিল্পী। তিনি বিভিন্ন ধরনের সঙ্গীত করতেই পছন্দ করেন, যদিও রবীন্দ্রসঙ্গীতে তার বিশেষ আগ্রহ রয়েছে বলে আমরা জানি। তিনি ছায়ানট থেকে সঙ্গীতে শিক্ষালাভ করেছেন এবং শিক্ষাগুরু হিসেবে ওয়াহিদুল হককে তিনি পেয়েছিলেন। শহীদ খন্দকার টুকু, আপনাকে স্বাগত জানাই।
অনেক ধন্যবাদ। যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন বাংলাদেশে এবং কানাডাতে, এবং এনআরবি টিভিকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, আমরা আনন্দের সাথে বলতে চাই আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক মিহির কান্তি চৌধুরী। আপনারা জেনে আনন্দিত হবেন যে মিহির কান্তি চৌধুরী রবীন্দ্রনাথ বিষয়ে অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। বিশেষ করে রবীন্দ্রনাথ অসুখ বিসুখ, বৌঠান একজনই, হন্টিং রেইজ, টেগোর মিসেলানি ইত্যাদি তার রবীন্দ্রনাথ বিষয়ক বিশেষ গ্রন্থ। মিহির কান্তি চৌধুরী, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত। আমি আপনাদের সকলকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। রবীন্দ্রনাথের শ্রীভূমি থেকে আপনাদের সকলকে সম্ভাষণ জানাই। আজকে যারা অংশগ্রহণ করছেন এবং এখানে সঞ্চালনায় আপনার মতো একজনকে আমরা পেয়েছি, এটা খুবই আনন্দের, এবং আশা করি এই রবীন্দ্রনাথের এই 22 শ্রাবণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এটি একটি সার্থক হয়ে উঠবে। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে ঢাকা থেকে আরো যুক্ত হয়েছেন বিশিষ্ট আবৃত্তিকার রুমানা চৌধুরী। শুভ সকাল। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রুমানা চৌধুরী ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজে শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন, কিন্তু তার বিশেষ পরিচয় আমাদের কাছে তিনি একজন বাচিক শিল্পী এবং আবৃত্তি সংগঠন সননের সাথে তিনি যুক্ত আছেন। রুমানা চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ দাদা। আমি অত্যন্ত আনন্দিত যে এনআরবি টেলিভিশনের এই আমন্ত্রণ পেয়েছি বলে। সঙ্গে সঙ্গে আজকে যে বিশেষ আয়োজনটি, গুরুদেবের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, দেশে বিদেশে যারা পর্দার সামনে রয়েছেন, সকলের প্রতি শুভ কামনা জানাচ্ছি, এবং আমরা নিশ্চয়ই উপভোগ করব আজকের এই আয়োজনটি। উপস্থাপক সুব্রত দা, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা আমাকে এভাবে উপস্থাপনের জন্য। দর্শক, এতক্ষণ আমরা যে 5 বিশিষ্ট জনকে পেয়েছি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করালাম। আমরা জানি রবীন্দ্রনাথ 1861 সালের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন এবং 80 বছর বয়সে 1941 সালের 22 শ্রাবণ তার মহাপ্রয়াণ ঘটে। তার মৃত্যুর পর 80 বছর পার হয়ে গেছে, এবং 80 বছর পরেও রবীন্দ্রনাথ আমাদের সবকিছু জুড়ে আছেন। আমাদের ভাষা, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের দৈনন্দিন জীবনযাপন, বাঙালির সকল উৎসব, সবকিছুই রবীন্দ্রনাথের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তবে এই রবীন্দ্রনাথকে নিয়ে আমরা যখন ভাবতে চাই, বোধ হয় যেন, আমি ঠিক জানি না, আমাদের যারা আজকে অতিথি আছেন তারা ভালো বলতে পারবেন, মনে হয় যেন সঙ্গীতের ভেতর দিয়ে তিনি সবচেয়ে বেশি আমাদের কাছে মূর্ত হয়ে আছেন। তার সঙ্গীত তার শ্রেষ্ঠ কীর্তি। তার সঙ্গীত গ্রন্থ গীতাঞ্জলি দিয়েই 1913 সালে তিনি প্রথম অশ্বেতাঙ্গ হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আসুন আমরা রবীন্দ্রনাথের একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। আমি শহীদ খন্দকার টুকুকে অনুরোধ করব, আপনি যদি আমাদের দর্শকদেরকে রবীন্দ্রনাথের একটি গান গেয়ে শোনান। ওই যে সেই গানটি যেখানে বলা আছে, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, মনে হয় যেন এটি অন্য কাউকে নয়, আমাদের কাছে মনে হয় রবীন্দ্রনাথ আসলে আকাশ ভরে চেয়ে আছেন আমাদের জন্য। শহীদ খন্দকার টুকু।
অনেক ধন্যবাদ। আসলে আসলে সত্যি কথা, গানটি যদিও পূজা পর্বে, আমার মনে হয় আজকের জন্য এই গানটি যথেষ্ট খুব ভালো একটা গান হবে আশা করছি। তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, নিশিদিন নিমেষে দেখছো মোরে, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। আমি চোখে আলোকে মেলবো যাবে, তোমারই যে দেখা সফল হবে। আমি চোখে আলোকে মেলবো যাবে, তোমারই যে দেখা সফল হবে। এ আকাশ দিন গুনিছে তারি করে, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। ফাগুনের কুসুম ফোটা হবে পাখি আমারে, একটি করে রইলে বাকি। ফাগুনের কুসুম ফোটা হবে পাখি আমারে, একটি করে রইলে বাকি। সেদিনে ধন্য হবে তারার মালা, তোমার লোকে লোকে প্রদীপ জ্বালা। সেদিনে ধন্য হবে তারার মালা, তোমার লোকে লোকে প্রদীপ জ্বালা। আমার আধার টুকু খুঁজলে পাবে, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, নিশিদিন নিমেষে দেখছো মোরে, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। অনেক ধন্যবাদ আপনাকে শহীদ খন্দকার টুকু। এমন একটি গান আপনি আমাদের অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করলেন। এই গান আসলে আমাদের প্রাণের কথা।
কাকে উদ্দেশ্য করে নিবেদন করে এই গান, সেটা নিয়ে আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন থাকতেই পারে, কিন্তু এই যে আমাদের প্রাণের কথা, এই যে আমাদের ভালোবাসার কথা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি এই যে রবীন্দ্রনাথকে আজকেও ৮০ বছর পরে এসে কেন আমরা ভাবছি, তার আসলে গুরুত্বটা কোথায়, কেন তিনি প্রাসঙ্গিক, এ বিষয়ে প্রথমে একটু প্রফেসর ডক্টর মহিতুল্লাহ আলমের কাছে জানতে চাইব। প্রফেসর আলম, আপনি কি আমাদের দর্শকদেরকে একটু বলবেন যে রবীন্দ্রনাথ আজকে এতদিন পরে কেন প্রাসঙ্গিক? আমরা কি তাকে বাদ দিয়ে দিতে পারি না খুব সহজেই? বাদ দেবার তো প্রশ্নই ওঠে না। রবীন্দ্রনাথকে আরো কিভাবে আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে পারি, সেই ব্যাপারে আমি একটু আলোকপাত করতে চাই। আসলে শুরুটা করে দিয়ে গেছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যখন তিনি 1971 সালের 3রা মার্চ আওয়ামী লীগের একটি জনসভায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। এবং এরপরে 1972 সালে যখন তিনি প্রথম স্বদেশ প্রত্যাবর্তন করলেন 10ই জানুয়ারিতে ঢাকার রেসকোর্সে যে বক্তৃতা দিলেন, সেখানে তিনি বঙ্গবন্ধু কবিগুরুর প্রতি একটু অনুযোগ আনলেন যে, কবিগুরু, আপনি বলেছিলেন 7 কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, মানুষ করনি, কিন্তু আজকে দেখো বাঙালি মানুষ হয়েছে। তাহলে বাংলাদেশের সঙ্গে রবীন্দ্রনাথ কেন প্রাসঙ্গিক, সেটি আসলে আমাদের রাষ্ট্রের জন্মের শুরুতেই স্থাপিত হয়ে গেছে। এবং 1972 সালে এই গানটি জাতীয় সঙ্গীত হিসেবে আমাদের দেশে গ্রহণ করা হয়। এখন বঙ্গবন্ধু যে রবীন্দ্রনাথের সঙ্গে যে বাদানুবাদটা তৈরি করলেন, সেই বাদানুবাদ এখনো শেষ হয়ে যায়নি। বাঙালি, আমরা বাংলাদেশে বাঙালি আছি, কিন্তু আমরা মানুষ হয়েছি কিনা সেই প্রশ্নটা এখনো উত্তরের অপেক্ষায় আছে। যতদিন এই উত্তরটা আমরা পাবো না, ততদিন রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে প্রাসঙ্গিক থাকবেন। এখানে আরেকটি কথা বলি, এই গানটির সৃষ্টির লগ্ন কিন্তু বিষাদময় ছিল। যখন 1905 সালে লর্ড কার্জন বাংলাকে ভাগ করলেন পশ্চিমবঙ্গ এবং পূর্ব বাংলায় সাম্প্রদায়িক লাইনে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর গুরুতরভাবে আহত হন। তিনি তখন 1906 সালে এই গানটি লিখেছিলেন বাঙালিকে উদ্বুদ্ধ করার জন্য, যে দেখো তোমাদের দেশ মাতৃকা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবং সেখানে তিনি চিত্রকল্প তৈরি করলেন মাকে নিয়ে, সর্বজনীন মা, এবং লিখলেন, ও মা, তোমার বদনখানি যখন মলিন হয় তখন আমার চোখে জল আসে। তো সেটা ছিল বিষাদের প্রেক্ষাপট, কিন্তু বাংলাদেশে যখন এটা জাতীয় সঙ্গীত তৈরি হইলো, তখন এটা হলো আনন্দের প্রেক্ষাপট। অর্থাৎ কবিগুরুর সঙ্গে আমরা যদি বঙ্গবন্ধু সম্পর্কটা এইভাবে অনুমান করতে চাই, যেখান থেকে কবিগুরু একটু নিরাশ হয়ে গেছিলেন, সেখানে আমরা আশায় পরিণত হতে দেখলাম যখন গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতে পরিণত হলো। এবং কবিগুরুর শেষ জীবনে কিন্তু সভ্যতা সংকট যে প্রবন্ধটি আছে, সেখানে তিনি অনেকটা হতাশা হয়ে লিখেছিলেন যে ইংরেজ সভ্যতার প্রতি আমার অবিচল আস্থা ছিল, সেটা আজকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এবং তারপরে তিনি বলছেন যে মানুষে বিশ্বাস হারানো পাপ, সেজন্য আমি বিশ্বাস হারাচ্ছি না। আমি আশা করছি একজন যুগ চেতনাধারী লোক আসবেন, যিনি আমাদেরকে পরিত্রাণ করবেন। এবং তার কবিতা দিয়ে একটা শেষ হচ্ছে, ভেঙ্গেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়। আমরা যদি আমাদের কল্পনা শক্তিকে একটু এগিয়ে নিই, তাহলে বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের মানসপুত্র হিসেবে আমরা বঙ্গবন্ধুকে দেখতে পারি। এই সম্পর্কটা যদি আমরা দেখি, তাহলে কেন রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক সেটা স্পষ্ট হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর আলম আপনাকে। আপনি খুব ভালো একটি জায়গায় ইঙ্গিত করেছেন, মানে যেটি বাংলাদেশের সাথে বঙ্গবন্ধুর সাথে মানে সংযুক্ত, সম্পৃক্ত। আমরা আপনার কাছে আবার পরে আসব। আমি একটু রবীন্দ্রনাথ রায়চৌধুরীর কাছে আসি। আমাদের অনেক বন্ধু আজকের অনুষ্ঠান দেখছেন এবং ইতিমধ্যে এত কমেন্ট পড়েছে, এই কমেন্টগুলোতে আমি যাচ্ছি না, শুধু একজনের কমেন্ট আমি একটুখানি বলি। আমাদের টরন্টোর একজন বিশিষ্ট গবেষক সুজিত কুসুম পাল, তিনি প্রশ্ন করেছেন, কেন নয় রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ রায়চৌধুরী, আপনি কি একটু বলবেন কেন নয় রবীন্দ্রনাথ? আমি একটি ঘটনা দিয়ে শুরু করি। আচ্ছা। রবীন্দ্রনাথ কেন আমাদের জন্য প্রাসঙ্গিক, বা অন্যভাবে কেন নয় রবীন্দ্রনাথ, এই কথাটাকে স্পষ্ট করার জন্য
আমি একটি ঘটনার কথা বলি। একটি অনুষ্ঠান হচ্ছে, আমাদের এই দেশ, এই রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে আছেন। অনুষ্ঠান স্থল সজ্জিতকরণের অংশ হিসেবে আমি নানা দিকে কিছু পোস্টার টানিয়ে রেখেছি। তার একটিতে রবীন্দ্রনাথের কথা, যাহারা সাহস করিয়া নিজেদের জীবনের দ্বারা নব নব সমস্যার মীমাংসা করিতে প্রস্তুত হয়, তাহারাই সমাজকে বড় করিয়া তোলে। যাহারা কেবলই বিধি মানিয়া চলে, তাহারা সমাজকে ধারণ করে মাত্র, উহাকে অগ্রসর করে না। তো প্রধান অতিথি যিনি, এই পোস্টারটি দেখে তিনি বললেন যে এটাই তো আমাদের জন্য, আমাদের আজকের বিষয়ের জন্য প্রাসঙ্গিক। আমরা যারা কাজ করি মানুষের কল্যাণের জন্য, নানা অজুহাতে নানা ছোটই মানুষের জন্য আমরা তাদের জন্য আরো কষ্ট বৃদ্ধি করি। তো আমাকে বললেন তুমি এই পোস্টারটি চারিদিকে ছড়িয়ে দাও। তো এই কথাটা আমি বললাম যে আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে রবীন্দ্রনাথ কিভাবে জড়িয়ে আছে। তো তার সবচেয়ে বড় কথা যেটি, যে রবীন্দ্রনাথ আমাদের জন্য যে যে মস্ত বড় একটি উত্তরাধিকার তুলে দিয়ে গেছেন, সেটি হচ্ছে রুচি। রুচি বিষয়টা কি, যে যে নৈতিকতার বোধ, সেই নৈতিকতা যখন রুচিতে পরিণত হয়, তখন তখন প্রকৃতপক্ষে আমরা আমরা প্রকৃতপক্ষে আমরা যাকে বলি যে পূর্ণাঙ্গ মানুষ। তো এই এই নৈতিকতার বোধ রবীন্দ্রনাথের ভিতরে প্রখর ছিল, এবং তিনি সেটি আমাদের সকলের মাঝে সঞ্চারিত করার জন্য আজীবন চেষ্টা করেছেন। আমি আমি আপনাকে এখানে একটুখানি ঠেকিয়ে দিই, পরে আবার আপনার কাছে আসব। দর্শক, আমরা বুঝতে পারছি যে এই যে রবীন্দ্রনাথ রায়চৌধুরী যেটি বলছিলেন, যে তার যে নৈতিকতা বোধ, তিনি আমাদের আসলে বাঙালি জাতির রুচির নির্মাতা, তিনি আমাদের উত্তরাধিকার দিয়ে গেছেন, সেটি নিয়েই কিন্তু আজকে বাঙালি জাতি দাঁড়িয়ে আছে। আমি আপনার কাছ থেকে একটু চলে যাব মিহিরকান্তি চৌধুরীর কাছে। মিহিরকান্তি চৌধুরী, আমি জানি যে আপনি অনেকদিন ধরে রবীন্দ্রনাথ নিয়ে কাজ করছেন। এই যে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটি আমাদের এই প্রথম গানে আমরা শুনছিলাম, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, এর ভেতরে একটা অদ্ভুত মানবিকতার কথা আমরা শুনতে পাই, হৃদয়ের কথা, মননের কথা। রবীন্দ্রনাথ ঠাকুর যে মানবিক ছিলেন, সেই জায়গাটাতে আমরা কিন্তু বারবার আবার ধাক্কাও খাই। এই নিয়ে প্রশ্ন তুলি, প্রশ্ন করতে পছন্দ করি কেউ কেউ, কিন্তু আমরা ভুলে যাই যে রবীন্দ্রনাথ হচ্ছেন সেই মানুষ যিনি 1915 সালে যাকে নাইট উপাধি দেয়া হয়েছিল, এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর 1919 সালে তিনি সেই উপাধি ত্যাগ করেছেন। মানে ব্রিটিশের অধীনে থেকে এমন একটি কঠিন কাজ করে যিনি মানে সদম্ভে দাঁড়িয়েছিলেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি মিহিরকান্তি চৌধুরীকে একটু অনুরোধ করব রবীন্দ্রনাথের মানবিকতার উপরে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে রবীন্দ্রনাথ আমাদের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান স্তম্ভ। 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে 20 শতকের মাঝামাঝি পর্যন্ত তিনি অসংখ্য মাধ্যমে সাহিত্য চর্চা করেছেন। শুধু বাংলা বা ভারত নয়, পুরো বিশ্বকেই তিনি প্রভাবিত করেছেন। আর এখনো রবীন্দ্রনাথ আমাদের একইভাবে প্রভাবিত করে চলেছেন, আজ তার জন্মের 160 বছর এবং মৃত্যুর 80 বছর পরে। তিনি শুধু যে সাহিত্য চর্চা করেছেন তা নয়, তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, একজন উদ্যোক্তা ছিলেন।
গ্রাম উন্নয়নে তিনি অংশগ্রহণ করেছেন এবং মানবিকতার পক্ষে তিনি দাঁড়িয়েছেন। আমরা জানি যে তিনি সেই আফ্রিকার জনগণের পক্ষে কথা বলেছেন, তারপরে জাপানি সমরবাজদের বিরুদ্ধে কথা বলেছেন, ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, এগুলো। এবং এই উপমহাদেশে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট ছিল 1900 সালে তিনি পেয়েছিলেন, সেটা তিনি ত্যাগ করেছেন। এবং তার মানবিকতার সবচেয়ে বড় দিক হলো যে তিনি প্রথমেই মানুষের উপর দর্শক, আমাদের মনে হচ্ছে যে মিহিরকান্তি চৌধুরী তিনি একটু বিচ্ছিন্ন হয়ে গেছেন, যেমনটি লাইভে অনেক সময় এই দুর্ঘটনাটি ঘটার একটা সম্ভাবনা থাকে, সেটি ঘটে গেল। আমরা আমাদের আলোচনা, আমাদের কথা এগিয়ে নিয়ে যেতে থাকি। দেখা যাক, আমরা আশা করি যে মিহিরকান্তি চৌধুরী আবার ফিরে আসবেন। আমি একটু রুমানা চৌধুরী, হ্যাঁ মিহিরকান্তি চৌধুরী আপনাকে আবার আমি পরে দিচ্ছি, একটুখানি আপনি অপেক্ষা করুন। আমি একটু রুমানা চৌধুরীর কাছে যাই। রুমানা, আপনি একটা জায়গায় একটু আলোকপাত করুন। দেখুন, রবীন্দ্রনাথের জীবনে আমরা দেখি যে তার জীবনে শোকের, দুঃখের শেষ নেই। যে রবীন্দ্রনাথ এত প্রেম নিয়ে গান গাইলেন, প্রেমের কথা বললেন, যে রবীন্দ্রনাথ আনন্দের বাণ ডেকে দেন আমাদের হৃদয়ে, তার জীবন ভর কত দুঃখ। খুব ছোট করে যদি হিসেব করি, 1902 সালে আপনি খেয়াল করুন, তার স্ত্রী মৃণালিনী দেবী তিনি প্রয়াত হয়েছেন। পরের বছরই কিন্তু তার মেয়ে রেণুকা মারা গেল। এবং 1905-এ বাবা দেবেন্দ্রনাথ, 1907-এ ছেলে, সেই ছেলে সমীন্দ্রনাথ, যাকে রবীন্দ্রনাথ অনেক ভালোবাসতেন। এরকম 4টি বড় বড় দুর্ঘটনা তার জীবনে ঘটেছে। তারপরেও রবীন্দ্রনাথ সোজা হয়ে দাঁড়িয়েছেন। তিনি শোককে শক্তিতে পরিণত করেছেন। এই যে পরিণত করার ব্যাপারটা, এটি কিন্তু তার অনেক রচনায় আমরা পাই। তেমন একটি জায়গা থেকে কি আপনি একটু আমাদেরকে পাঠ করে শোনাতে পারেন, যেটি শুনলে আজকের এই দুঃসময়ে, করোনার এই দুঃসময়ে, আমরা আবার নিজেরা চারপাশে যখন মৃত্যুর মিছিল, তার ভেতরেও আমরা একটু উজ্জীবিত হতে পারি, প্রাণ পেতে পারি একটুখানি। ধন্যবাদ। আমরা শুনছিলাম এতক্ষণ ধরে যে এই প্রাসঙ্গিকতা নিয়ে। আসলে আমাদের যে জীবন, সেই জীবনকে ভালোবাসতেই তো শিখিয়েছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা জীবনকে ভালোবাসতে শিখেছি। আমি একেবারেই গোড়াতে যদি বলি যে ছোট্ট বয়স থেকেও আমরা কিন্তু সেই বীর পুরুষ, দেখুন বীর পুরুষ কবিতাটি যখন পড়ি, তখন সেই শিশু ভেতরেই এক রকমের সাহস, বীরত্ব বিষয়টি আসে। তাহলে জীবনের যেই সংগ্রাম, জীবনের যেই সমস্যা, সেই সমস্যাগুলোকে সমাধানের জন্য, উত্তরণের জন্য যে সামনের দিকে এগোতে হবে, এই যে সাহস এবং শক্তি, সেটা আমাদেরকে পথ দেখিয়ে দেন রবীন্দ্রনাথ। আর শোকের কথা বলছিলেন, সত্যি তাই, খুব ভালো বলেছেন আপনি যে এত শোক, সেই সমস্ত শোককে তিনি থেমে না গিয়ে সেখান থেকে শক্তিতে রূপান্তরিত করে, এই যে দেখেন একজন চিন্তাশীল মানুষ কি করেন। আমরা যখনই আমাদের চিন্তা শক্তিকে কাজে লাগাই, তখন কিন্তু আমরা সেই পরিস্থিতি, যেই পরিস্থিতিটা আমাদের উদ্ভূত হচ্ছে, সেখান থেকে সমাধানের পথ খুঁজতে থাকি। এবং আমাদের যে অনুসন্ধিৎসু মন, আমরা যে কৌতূহলী, আমাদের সব জায়গায় সেগুলো কিন্তু মানুষ হিসেবে আমরা পাই। তাহলে মানবিক দিকের ভেতর দিয়েও
সেই সমস্যা সমাধান উত্তরণ সব দিকটাই রবীন্দ্রনাথ যেভাবে করেছেন, শোককে শক্তিতে রূপান্তরিত করলেন, ট্রান্সফর্ম করা, এই যে যে রূপান্তর ঘটলো। একজন প্রথম একজন বলছিলেন যে আমাদের ভেতরে আজকের আলোচকদের মধ্যে যে তিনি যে রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গিয়ে যে কথাটা বললেন আমার খুব ভালো লাগলো। সংস্কার, রুচিশীল, রুচির ব্যাপারটি যখনই সংস্কৃতিবান মানুষ কৃতি রাখেন, কৃতিত্বের ব্যাপার, তখন কিন্তু আমরা পাই তিনি সংস্কার সাধন করেন। রবীন্দ্রনাথ ঠিক এই কাজটি করেছিলেন, সংস্কার সাধন করেছেন। সেই সংস্কার সাধনের ব্যাপার কি হবে দেখুন, আমি একটু কবিতার পাঠের ভেতর দিয়ে যাই। তিনি মহুয়া কাব্যগ্রন্থের মধ্যে তিনি একটি কবিতা লিখলেন, দায়মোচন। আমি এই কবিতাটি একটু পাঠ করব, প্রসঙ্গক্রমে একটু তথ্য শেয়ার করা দরকার, কারণ তিনি এই কবিতাটি 67 বছর বয়সে, তার 67 ইয়ার্স ওল্ড, তখন তিনি এই কবিতাটি মঙ্কুতে বসে লিখলেন এবং মঙ্কুতে মৈত্রী দেবী সঙ্গে কথোপকথন হচ্ছিল। তখন তিনি মৈত্রী দেবীকে বলছেন এবং মৈত্রী দেবী তার লিখিত একটি গ্রন্থ, সেই গ্রন্থে পরবর্তীতে এই ঘটনাটি উল্লেখ করেছেন। মৈত্রী দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন, তিনি বলছেন যে যাকে তোমরা ভালোবাসা বলো সেরকম করে আমি কোনোদিন ভালোবাসিনি। আমি বৃহৎ সংসারে বাস করেছি, প্রিয়জনের অন্ত ছিল না। আর আজ তো আত্মীয় স্বজন ছাপিয়ে তোমরা যারা পর, তারাই আমার বেশি আপনার হয়ে উঠেছে। কিন্তু একথা ঠিক, বন্ধু বান্ধব, সংসার, স্ত্রী পুত্র কোনো কিছুই আমি তেমন করে আত্মীয়, ভিতরের একটি জায়গায় আমি বড় নির্মম। তাই আজ যে জায়গায় এসেছি সেখানে আসা সম্ভব হয়েছে। তা যদি না হতো, যদি কেবলই জড়িয়ে পড়তুম, তাহলে আমার সব নষ্ট হয়ে যেত। কোনো বন্ধনে আমার শিকল হয়ে ওঠেনি কোনোদিন, চিরদিন আমি মনে মনে উদাসী। এই যে যে শিকল ভাঙার ব্যাপার, শিকলের মধ্যে থাকলেন না, কতখানি রুচিশীল হলে, কতখানি পরিণত মানসিকতা হলে এভাবে ভালোবাসাকেও সুন্দরভাবে মুক্ত হয়ে থাকতে পারেন। তো দায়মোচন কবিতাটা সে ধরনের কবিতা যে ভালোবাসায় জড়িয়ে পড়েও মুক্ত থাকার কবিতা হচ্ছে দায়মোচন। আমি একটু উচ্চারণ করছি দায়মোচন কবিতাটি। চিরকাল রবে মোর প্রেমের কাঙাল, এ কথা বলিতে চাও বলো, এই ক্ষণটুকু হোক সেই চিরকাল, তারপরে যদি তুমি ভুলো, মনে করাবো না আমি, শপথ তোমার, আসা যাওয়া দুদিকেই খোলা রবে দ্বার। যাবার সময় হলে যেও সহজে, আবার আসিতে হয়, এসো। সংশয় যদি রয় তাহে ক্ষতি নেই, তবু ভালোবাসো যদি বেশো। বন্ধু তোমার পথ সম্মুখে জানি, পশ্চাতে আমি আছি বাঁধা। অশ্রু নয়নে বৃথা শিরে কর হানি, যাত্রায় নাহি দিব বাধা। আমি তবু জীবনের লক্ষ্য তো নহি, ভুলিতে ভুলিতে যাবে হে চির বিরহী। তোমার যা দান তাহা রহিবে নবীন আমার স্মৃতির আঁখি জলে। আমার যা দান সেও যেন চিরদিন রবে তব বিস্মৃতি তলে। দূরে চলে যেতে যেতে দ্বিধা করি মনে, যদি কভু চেয়ে দেখো ফিরে, হয়তো দেখিবে আমি শূন্য শয়নে নয়ন সিক্ত আঁখি নিরে। মার্জনা করো যদি পাবো তবে বল, করুণা করিলে নাহি ঘোচে আঁখি জল। সত্য যা দিয়েছিলে থাক মোর তাই, দিবে লাজ তার বেশি দিলে। দুঃখ বাঁচাতে যদি কোনো মতে চাই, দুঃখের মূল্য না মিলে। দুর্বল ম্লান করে নিজ অধিকার পরমাল্যের অপমানে, যে পারে সহজে নিতে যোগ্য সে তার, চেয়ে নিতে সে কভু না জানে। প্রেমেরে বাড়াতে গিয়ে মিশাবো না ফাঁকি, সীমারে মানিয়া তার মর্যাদা রাখি। যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন, যা পাইনি
বড় সেই নয়, চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন, চির বিচ্ছেদ পরিচয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রফেসর মহিতুল আলমের কাছে আসবো এখন। তবে প্রফেসর আলমের কাছে আসার আগে আমি কয়েকটি মন্তব্য একটু শোনাতে চাই আমাদের আলোচকদেরকে এবং আমাদের দর্শকদের জন্য। সেটি এই কারণে যে আমরা খুবই আনন্দিত বোধ করছি যে রবীন্দ্রনাথ নিয়ে আমাদের এই যে সামান্য আয়োজন, সে আয়োজন বিপুল সংখ্যক বোদ্ধাজন দেখছেন। এটি অনেক আনন্দের বিষয় এবং এই দেখা দিয়ে তাদের মন্তব্য দিয়েই প্রমাণ হয় রবীন্দ্রনাথ আসলে কেন আজকের দিনেও এত প্রাসঙ্গিক। আমাদের সাথে যেমন রয়েছেন বিশিষ্ট লেখক বাংলাদেশের ঔপন্যাসিক কাজী রাফি, রয়েছেন অধ্যাপক রেজবি জামান, রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অরুণ ভৌমিক, রয়েছেন গবেষক সিরাজ ইকবাল এবং কবি তিনি, রয়েছেন অধ্যাপক সালমা মুক্তা। বিশ্বনাথ দাস, তিনি লিখেছেন রবীন্দ্রনাথের জীবন, সাহিত্য আর গান সবই এক পরম বিস্ময়ের জিনিস। স্বাগতা দেবী, তিনিও আমাদের সাথে রয়েছেন, বলেছেন কেন নয় রবীন্দ্রনাথ ঠাকুর, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। আরো রয়েছেন রোকনুজ্জামান, রয়েছেন তাসমিনা খান, রয়েছেন শাওন আহমেদ প্রান্ত। আসাদ মান্নান কবি, তিনি লিখেছেন অনুষ্ঠানটি আশা করি উপভোগ্য হবে। প্রফেসর মহিতুল আলমের আরো একটি পরিচয়, তিনি একজন বিশুদ্ধ মানের কবি যার একটি নিজস্ব স্বর আছে। উপস্থাপক মহোদয় বিষয়টি আশা করি খেয়াল রাখবেন। নিশ্চয়ই আমাদের খেয়ালে আছে, তবে তার কবি পরিচয়ের চেয়ে প্রফেসর আলমকে আমরা বেশি করে গবেষক, রবীন্দ্র অনুরাগী, শিক্ষাবিদ হিসেবে জানি বলে সেটিকে বেশি করে বলতে চেয়েছি। গুরুপ্রসাদ হোম চৌধুরী, তিনি আমাদের সাথে রয়েছেন। তানভীর কোহিনুর রয়েছেন। তসমিনা খান বলেছেন তিনি আমাদের টরন্টোর একজন গুরুত্বপূর্ণ লেখক, প্রাসঙ্গিক তো বটেই, প্রতি মুহূর্তেই প্রাসঙ্গিক। গুরুপ্রসাদ হোম চৌধুরী লিখেছেন সুন্দর প্রশ্ন, তার প্রাসঙ্গিক ব্যাখ্যা, বাংলাদেশ ও রবীন্দ্রনাথ। রিজভী জামান অধ্যাপক, তিনি লিখেছেন আমাদের যাপিত জীবনে কোথায় নেই রবীন্দ্রনাথ, অবশ্যই আছেন সর্বত্র। আয়েশা আক্তার লিখেছেন ভালোবাসার রবি ঠাকুর, বিপদে আপদে সংকটে সহানুভূতিতে প্রেমে জীবনের সকল মুহূর্তে সঙ্গী তিনি। আমাদের বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবীণ কবি অশোক চক্রবর্তী, তিনি বলেছেন কেন রবীন্দ্রনাথ, আমার কাছে তার দর্শন, ধর্ম আর জাতীয়তাবাদের অনেক ঊর্ধ্বে, ও তার দর্শন, ধর্ম আর জাতীয়তাবাদের অনেক ঊর্ধ্বে। এই ব্যাপারে একটু আলোকপাত করলে ভালো লাগবে, আমরা সুযোগ মতো এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। তাসমিনা খান লিখেছেন সর্বজনীন এক স্রষ্টা তিনি, মানব জীবনের এমন কোনো অধ্যায় নেই যে জীবনে রবীন্দ্রনাথ আলোকপাত করেননি। অরুণ ভৌমিক, প্রাক্তন অধ্যাপক, তিনি লিখেছেন রবীন্দ্রনাথ আমাদের পথ প্রদর্শক, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তাকে আমাদের প্রয়োজন, সবাইকে শুভেচ্ছা। আমাদের টরন্টোর বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরুণাভ ভট্টাচার্য, তিনি অনুষ্ঠান দেখছেন, ভালো লাগছে আমাদের। তিনি লিখেছেন রবীন্দ্রনাথকে আমি কবি থেকেও একজন ঋষি ভাবি বেশি, তার পূজা পর্বের কিছু গান গাইলে অন্য কোনো প্রার্থনার দরকার থাকে না। খুবই সুন্দর বলেছেন অরুণাভ ভট্টাচার্য। আমরা আবার পরে মন্তব্যে যাব। আপনারা বুঝতেই পাচ্ছেন বিপুল সংখ্যক মন্তব্য ইতিমধ্যে এসে গেছে, মানে আমরা এখনো 40 মিনিট অতিক্রম করিনি, তার ভেতরেই আমি প্রফেসর আলমের কাছে যাচ্ছিলাম। একটু সংক্ষেপে যদি আপনি ওই জায়গাটাতে আবার একটু আলোকপাত করেন যেটি নিয়ে রুমানা চৌধুরী বলছিলেন, এই যে রবীন্দ্রনাথ অনেক নিরাশার মধ্যে, অনেক বেদনার মধ্যে, অনেক শোকের মধ্যেও তিনি যে আমাদেরকে শক্তি দেন, নিজে কিভাবে তিনি শক্তি অর্জন করতেন, এর উপরে একটুখানি যদি আলোকপাত করেন। আমি রবীন্দ্রনাথের পুত্র সমীর মৃত্যুর কথা যেটা বললেন 1905 সালে, সেটা থেকে সমীন্দ্রনাথ, সমীর ডাকনাম ছিল, সেটা থেকে আলোচনাটা এইভাবে করি যে আমাদের খুবই জনপ্রিয় পরিচিত একটি গান আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, এটার প্রেক্ষাপট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সমীর মৃত্যুর পরে কলকাতায় ফিরে আসছিলেন রাত্রের ট্রেনে, জানলার বাইরে জ্যোৎস্না ফক ফক করছে, তখন তিনি লিখলেন আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে কিন্তু আমি যাব না। তার শোক তাকে ওইখানে অংশগ্রহণ করতে বিরত রাখলো। এই শোককে তিনি যে আপনারা বললেন শক্তিতে পরিণত করেছেন, তার জন্য আমি দুটো কবিতা থেকে একটু উদাহরণ দিচ্ছি। এই দুটো কবিতায় পাশাপাশি সময়ে লেখা, এলাহাবাদে এই
1914 সালে, একটি হলো তেসরা কার্তিক, এটার নাম হচ্ছে ছবি। তারপরে 10 দিন পরে লিখলেন শাহজাহান। ছবি কবিতাটি বিখ্যাত গান এই তুমি কি করেছেন কেবলই ছবি। তুমি কেবলই ছবি। এবং শাহজাহান ছবিতে দেখবেন এক পর্যায়ে রবীন্দ্রনাথ গিয়ে বলছেন, না তুমি শুধু ছবি নও, তুমি ছবি থেকে বের হয়ে একটা চিরকালীন আত্মায় পরিণত হয়েছো। তুমি আমার পথযাত্রী, একসময় নেমে গেছিলে কিন্তু এখন তুমি আমার সহযাত্রী। অর্থাৎ ছবি যেটা স্থির বস্তু, সেটা থেকে তিনি প্রাণটা বের করে নিয়ে সেটাকে মহাকালীন একটা সত্তা দিলেন। ঠিক শাহজাহান কবিতায় তিনি সেই কাজটি করলেন। শাহজাহানের এক পর্যায়ে লিখছেন যে কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল এই তাজমহল, কিন্তু এটা তো একটা আসলে মন্দির হয়ে গেল। মন্দির একটা স্থির জিনিস, ছবি যেমন স্থির জিনিস। তখন তিনি বলছেন যে তোমার কীর্তির চেয়ে তুমি যে মোহ, তাই তবু জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার। এখানে তিনি বলতে চাচ্ছেন যে কবি বা সম্রাট শাহজাহান যদি শিল্পী হয়, তিনি যেটা সৃষ্টি করে গেছেন সেটা এককালীন, কিন্তু সেটা থেকে তিনি বের হয়ে চিরকালীন হয়ে গেলেন। কাজে স্থির বস্তু থেকে একটা প্রাণ বের করে সেটাকে একটা মহাকালীন সত্তা দেওয়া, যেটা রবীন্দ্রনাথের পুরো জীবনের দর্শনের মৌলিক বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যর কারণেই তিনি শোককে শক্তিতে রূপান্তরিত করতে পেরেছিলেন। শেষের কবিতা একদম, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। সেই জায়গায় তিনি বলছেন তারপরে একজন থাকবে যিনি নাকি এই চেতনাকে বহন করে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ রবীন্দ্রনাথের শিল্প সত্তা শুধু শোককে যে শক্তিতে রূপান্তরিত করেছে তা নয়, সেটা তিনি মহাকালীন একটা মহাজাগতিক একটা তিনি অস্তিত্ব সেখানে প্রমাণ করতে পেরেছেন। এখানে হচ্ছে রবীন্দ্রনাথের শক্তি। এখানে রবীন্দ্রনাথ বারবার আমাদেরকে জাগিয়ে তুলছেন যে তুমি কোনো সীমাবদ্ধতার মধ্যে থাকবে না, যেটা তিনি মানুষের ধর্মে বলছেন, যে মানুষের জীবকোষগুলো যদি সম্মিলিতভাবে কাজ করে তখন দেহটা স্বাস্থ্য পায়। ঠিক সেরকম আমাদের জীবনের সবগুলিকে যদি আমরা মিলিয়ে সকল স্রোত যদি এক জায়গায় আনতে পারি, তাহলে আমরা যে শক্তি হব সেটাই হচ্ছে আমাদের মানুষ সৃষ্টি সেরা জীব, যেটা ইসলাম ধর্মে বলে আশরাফুল মাকলুকাত। এইভাবে কিন্তু অনেকগুলো মহামিলন রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনার মধ্যে হয়েছে, যে কারণে রবীন্দ্রনাথ এখনো একটা সতত নদীর মতো আমাদের প্রাণের মধ্যে ঢেউ জাগিয়ে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক সুন্দর জায়গায় ইঙ্গিত করেছেন। এই যে রবীন্দ্রনাথের যে সবসময় আমাদের প্রাণকে স্পর্শ করতে পারা, সেই পারার ভেতরে কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রবীন্দ্রনাথের প্রেমবোধ। তার যে মনস্তত্ত্ব নিয়ে তার যে ভাবনা, তার প্রেম নিয়ে তার যে মানে বিচিত্র প্রকাশ, সেই জায়গাটায় আমি একটু রবীন্দ্রনাথ রায়চৌধুরীর কাছে আলোকপাত করতে অনুরোধ করব। একটুখানি রবীন্দ্রনাথের যে প্রেম ও বোধ, উনি আসলে প্রেমকে কিভাবে দেখতেন, মানুষের হৃদয়ে প্রেমের বোধটাকে তিনি কিভাবে উপস্থাপন করেছেন, তা যদি একটু বলেন। এই আলোচনাটা শুরুর প্রাক্কালে আমি আমার অন্তর্গত, আমার দীনতা প্রসূত একটি অস্বস্তির কথা বলি। তার সাহিত্য বিষয়ে আলোচনা এটি দুর্দৃষ্টতা হবে আমি জানি না। এই প্রসঙ্গে আসি যে রবীন্দ্রনাথের সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রে ছিল মানুষ। সেই মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি প্রেম, সেটি প্রকাশিত হয়েছে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন বিভিন্ন রচনায়, বিভিন্ন ভাবে। নারী প্রেম দিয়ে যে 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 প্রেমের যে যাত্রা শুরু, সেটি ক্রমে সেটি পরিণত হয়েছে ঈশ্বর প্রেমে। এবং নিশ্চয়ই মহিতুল আলম সাহেব বা সমর্থন করবেনই যে রবীন্দ্রনাথে নারী প্রেম এবং ঈশ্বর প্রেম অনেক জায়গাতেই একাকার। যেটি হাফিজে আমরা দেখেছি, আমরা গালিবে আমরা দেখেছি যে যে এই এই নারী প্রেম এবং ঈশ্বর প্রেম অনেক ক্ষেত্রে একাকার। তো আমি আমি যদি চিত্রাঙ্গদার কথা বলি, যে চিত্রাঙ্গদাতে যে শুরুতে শরীর হচ্ছে কেন্দ্রে, কিন্তু
সেটি চিত্রাঙ্গদাতে আমরা যেটা দেখতে পেলাম যে শুধু শরীরই আকর্ষণ, আহ, সেটি সেটি মানুষকে তৃপ্ত করে না। তো সেখানে একটি আধ্যাত্মিকতার ব্যাপার আছে, যেটা ওই যে আমরা বলি না যে কমিউনিয়ন অফ সোল। তো হ্যাঁ, আহ, শরীরটা শরীরটা প্রাথমিক একটি বিষয়, এটাকে যদি আমরা একটা ল্যাডার হিসেবে মনে করি, শরীরকে আশ্রয় করে এই আত্মার স্তরে পৌঁছানো, আহ, সেই 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 বোধটা রবীন্দ্রনাথ জাগ্রত করতে চেয়েছেন আমাদের কাছে। তো শরীরে থেমে যেতে যাতে না যায়, আমরা এই এই আত্মার সম্মিলনের জায়গাতে যাতে আমরা পৌঁছতে পারি, সেটি সেটি একটা দিক। আর বৃহত্তর অর্থে যে মানুষের প্রতি যে ভালোবাসা, সেটি রবীন্দ্রনাথের সকল বিষয়ের কেন্দ্রে ছিল। একটা একটা বিষয় উল্লেখ না করলেই নয় যে রবীন্দ্রনাথ কিন্তু কবি নন শুধু, রবীন্দ্রনাথ আমাদের শিক্ষাগুরু। তিনি তিনি সকল জীবনের সকল বিষয়ে তিনি শিক্ষা দিতে চেয়েছেন আমাদেরকে, দিয়েছেন। রবীন্দ্রনাথ রায়চৌধুরী, আমি আপনাকে একটু থামাই। রবীন্দ্রনাথের যে ওই জায়গাটা, মানে হিজ রোল অ্যাজ অ্যান এডুকেটর, ওখানে আমরা একটু পরে যাব। আমরা একটু প্রেমের জায়গাতে থাকি। তাহলে একটা কাজ করি, আপনার কাছে আবার পরে যদি আসি, একটু রোমানার কাছ থেকে একটু শুনি রবীন্দ্রনাথের প্রেম নিয়ে একটি কবিতার কথা। মানে এই যে রবীন্দ্রনাথের যে প্রেম, মানুষের জন্য প্রেম, আবার একই সাথে নারী পুরুষের যে প্রেম, সেই প্রেমের ভেতরে শরীর প্রেম থেকে উত্তরণ ঘটিয়ে যে আত্মিক যে উপলব্ধির জায়গা, সেই জায়গায় পৌঁছানোর যে ব্যাপার, সেখানে আমি একটু রোমানাকে অনুরোধ করি, আপনি যদি ছোট্ট একটা কোনো কবিতা আমাদের পাঠ করে শোনান, যেখানে রবীন্দ্রনাথের প্রেমকে আমরা উপলব্ধি করতে পারি। লিপিকা কাব্যগ্রন্থ যখন লিখলেন গদ্য ধারায়, তিনি নিজেই পুনশ্চ কাব্যের ভূমিকায় লিখেছিলেন যে লিপিকায় যেই প্রথম তিনি বাংলা গদ্য কবিতা লিখবার চেষ্টা করেন। তো সেই লিপিকা থেকেই আমি কৃতঘ্ন সুখ কবিতাটি পাঠ করছি। ভোরবেলায় সে বিদায় নিলে, আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া। আমি রাগ করে বললেম, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, খাটের উপর নাম লেখা হাত পাখাখানি, সবই তো সত্য। মন বললে, তবু ভেবে দেখো। আমি বললেন, থামো তুমি, ওই দেখো না গল্পের বইখানি, মাঝের পাতায় একটি চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি। এও যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? মন চুপ করলে। বন্ধু এসে বললেন, যা ভালো তা সত্য, তা কখনো যায় না। সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। আমি রাগ করে বললেম, কি করে জানলে দেহ কি ভালো নয়? সে দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে, তেমনি করে বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেন। বললেন, সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলেন, মনে হলো কে বললে অকৃতজ্ঞ। জানলার বাইরে দেখি ঝাউ গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠছে, যে গেছে যেন তারই হাসির লুকোচুরি। তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভর্ৎসনা এলো। ধরা দিয়েছিলেন সেটাই কি ফাঁকি, আর আড়াল পড়েছে এইটাকেই এত জোরে বিশ্বাস। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রুমানা চৌধুরী এতক্ষণ আপনাদেরকে একটি কবিতা শুনিয়েছেন, প্রেমের কবিতা। কিন্তু আমি যদি রুমানার জায়গায় থাকতাম, তাহলে আমি অন্যরকম একটি কবিতা বেছে নিতাম, এবং আমি ইচ্ছে করে এখন এই মুহূর্তে আমার মনে হয়েছে একটি কবিতার অংশবিশেষ পড়ে শোনাবো, চিত্রা কাব্যে রাতে ও প্রভাতে থেকে একটি স্তবক, যেখানে তিনি লিখেছেন, কালী মধু যামিনীতে জ্যোৎস্না নিশীথে, মধুর আবেশ ভরে তব গুণ্ঠন খানি, আমি খুলে ফেলেছিনু টানি, আমি কেড়ে রেখেছিনু বক্ষে তোমার কমল কমল পানি।
ভাবে নিমিলিত তব যুগল নয়ন, মুখে নাহি ছিল বাণী। আমি শিথিল করিয়া পাশ, খুলে দিয়েছিনু কেশরাস, তব আনমিত মুখখানি, সুখে থুয়েছিনু বুকে আনি। তুমি সকল সোহাগ সয়েছিলে সখী, হাসি মুকুলিত মুখে, কালী মধু যামিনীতে, জ্যোৎস্না নিশীথে, নবীন মিলন সুখে। আমি একটু ইচ্ছা করে দুষ্টুমি করে এই কবিতাটি পড়ে শোনালাম। আমরা প্রেম নিয়ে, রবীন্দ্রনাথ তো আমাদের প্রেমের কবি প্রকৃতপক্ষে, মানে তার কাব্যধারায় প্রেম হচ্ছে সর্বোচ্চে দাঁড়িয়ে রয়েছে। আমি একটা প্রেমের গান গাইতে অনুরোধ করব শহীদ খন্দকার টুকুকে। আমি চাইবো ওই গানটি আপনি করবেন যেটি আমার খুব পছন্দের এবং আমার মনে হয় আমাদের দর্শকদেরও পছন্দ হবে, যেখানে রবীন্দ্রনাথ লিখেছেন, কাদালে তুমি মোরে ভালোবাসার ঘায়ে। অনেক ধন্যবাদ। আসলে আপনার কবিতাটা খুব চমৎকার আবৃত্তি ছিল, খুব ভালো লেগেছে। আমি একটা মন্তব্য দেখলাম আমার কাছে। টুকু ভাই, একটু সাউন্ডটা একটু বাড়িয়ে দিতে হবে, সাউন্ডটা কম আসছে। অগাস্টে হ্যাঁ, আরেকটু বাড়িয়ে দেন, আরেকটু বাড়িয়ে দেন সাউন্ডটা। তো বাড়ানো যাবে না মনে হয়। এখন হ্যাঁ শোনা আচ্ছা, যাচ্ছে? করুন করুন, হ্যাঁ করুন। হচ্ছে যে একটা মন্তব্য দেখেছি, মন্তব্যটা খুব চমৎকার ছিল। ওই তাসলিমা খান লিখেছেন যে রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি প্রেম উনি বলেছিলেন ঈশ্বরের প্রকৃতি। এটা কিন্তু আসলে সত্যি কথা। তার প্রেমের অধিকাংশই আসলে মনে হয় ঈশ্বর এবং প্রকৃতিকে নিয়ে। যাই হোক, আমি আপনার অনুরোধে গানটা তাহলে করছি এখন। কাদালে তুমি ভালোবাসার ঘায়ে, কাদালে তুমি ভালোবাসার ঘায়ে, কাদালে তুমি নিবিড় বেদনাতে উলাহ লাগে গায়ে, কাদালে তুমি ভালোবাসার ঘায়ে, কাদালে তুমি তোমার অভিসারে যাব আগম পারে, তোমার অভিসারে যাব আগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাদালে তুমি ভালোবাসার ঘায়ে, কাদালে তুমি পরাণে বাজে বাঁশি, নয়নে বাহে ধারা, দুঃখের মধুরীতে করিল দিশাহারা, সকলে নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, সকলে নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, এলিবে একেবারে, কাদালে তুমি
ভালোবাসার খায় কাঁদালে তুমি মোরে। নিবিড় বেদনাতে লাখ লাগে গায়ে কাঁদালে তুমি মোরে। ভালোবাসারে খায় কাঁদালে তুমি মোরে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের পছন্দের একটি গান আপনি পরিবেশন করেছেন। এভাবেই রবীন্দ্রনাথ আসলে আমাদের সকল ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। ভালোবাসার যে বিচিত্রতা, বৈচিত্র্য, সেটি রবীন্দ্রনাথের গান দিয়ে প্রকাশিত হয় সবচেয়ে বেশি করে। কিন্তু রবীন্দ্রনাথের যেটি আরো গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ কিন্তু যেই ভালোবাসাকে তার প্রথম যৌবনে যেভাবে প্রকাশ করেছেন, মধ্য যৌবনে যেভাবে করেছেন, প্রৌঢ়ত্বে যেভাবে করেছেন, শেষ জীবনে যেভাবে করেছেন, তার প্রতিটির ভেতরে কিন্তু আসলে ভিন্নতা। এই ভিন্নতার কথা আমি এই জন্য বলছি যে এভাবেই কিন্তু রবীন্দ্রনাথ ক্রমে ক্রমে আধুনিক। তিনি নিজেকে নির্মাণ করেন, তিনি বিনির্মাণ করেন। এখানে রবীন্দ্রনাথের অনন্যতা। আমি একটু মিহিরকান্তি চৌধুরীকে অনুরোধ করব, এই যে রবীন্দ্রনাথ অনন্য, রবীন্দ্রনাথ আধুনিক, তিনি আরো বেশি আধুনিক করে তোলেন নিজেকে। সেই আধুনিকতার উপরে আপনি আমাদেরকে একটু আলোকপাত করুন যে রবীন্দ্রনাথ কেমন করে আধুনিক, বারবার আরো বেশি আধুনিক হয়ে ওঠেন। মিহিরকান্তি চৌধুরী। ধন্যবাদ। ধন্যবাদ। রবীন্দ্রনাথ আমরা জানি যে তিনি শুধু সাহিত্য প্রতিভাই ছিলেন না, তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, সেটার কথা বলেছি। এবং তার মনস্তত্ত্বের তিনটি গুরুত্বপূর্ণ দিক ছিল। সেটা হলো যে মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং মানুষের সাথে বিশ্বের সম্পর্ক। এটাকে, এই তিনটা বিষয়কে তিনি গুরুত্ব দিয়েছেন। এবং এই মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং প্রকৃতির সম্পর্ক তিনি শিক্ষার মাধ্যমে তিনি তার মান উন্নয়নের চেষ্টা করেছিলেন। বিশ্বের সাথে সম্পর্কতেও তিনি সেই গুরুত্বটি দেখিয়েছেন। তিনি প্রাচ্যের সাথে পাশ্চাত্যের সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন এবং তিনি চেয়েছেন যে প্রাচ্যের লোক পাশ্চাত্যের সাথে সংযোগ করবে, চলনে বলনে, আচার আচরণে, জ্ঞান বিজ্ঞানে, শিল্প সাহিত্যে, সংস্কৃতিতে, সঙ্গীতে, চিত্রকলায় এবং সব বিষয়ে তারা পাশ্চাত্যের সমকক্ষ হবে। আর তিনি সেই প্রাচ্য থেকে পাশ্চাত্যে দর্শন সেখানে তিনি পৌঁছাতে চেয়েছিলেন। এবং তিনি একজন শতভাগ বাঙালি হয়েও একজন বিশ্ব নাগরিক হতে পেরেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে প্রাচ্যের প্রতিটি লোক সেইভাবে একজন আদর্শ বিশ্ব নাগরিক হয়ে উঠুক। তিনি বাস্তবতা, তিনি তার কবিতা, আমরা জানি তিনি মূলত তার কবি পরিচয় ছিল। গল্প লিখেছেন, নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন, ভ্রমণ সাহিত্য লিখেছেন, ছড়া লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, কত কিছু। অনেক নতুন মাধ্যমের পরীক্ষা নিরীক্ষা করেছেন, কাব্যনাট্য, নাট্যকাব্য, প্রতীক নাটক ইত্যাদি। অর্থাৎ একটি মানব মনের একটি সর্বাত্মক প্রকাশ কিভাবে ঘটে সাহিত্যের মাধ্যমে এবং শিক্ষার মাধ্যমে তিনি তা করে দেখিয়েছিলেন। এবং তিনি তার একজন মানুষের মধ্যে সংস্কার কতটুকু হতে পারে, আপনি সঠিকভাবেই বলেছেন যে তিনি নিজেকে নির্মাণ করেন, বিনির্মাণ করেন। তিনি নির্মাণ করে দেখিয়েছেন, নির্মাণ করেও দেখিয়েছেন এবং তিনি সংস্কার করেছেন, সমাজ সংস্কার করেছেন, নিজেকে সংস্কার করেছেন। নিজের ছেলেকে কৃষিতে ডিগ্রি করে আনে তিনি সেই গ্রাম উন্নয়নে কাজে লাগিয়েছেন, ট্রাক্টর চালিয়েছেন রবীন্দ্রনাথ। এই যে জিনিসগুলো, তিনি একজন কৃষিকেও আধুনিকভাবে দেখার চেষ্টা করেছেন। কৃষি
অনেক যে অনেক ধন্যবাদ, গ্রাম্য অনেক বা ধন্যবাদ, কোনো অনেক রুরাল ধন্যবাদ বা কোনো, মিহিরকান্তি। হ্যাঁ, হ্যাঁ, মীরকান্তি চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বুঝতে পারছি এই যে তার কর্মকাণ্ড এবং তার যে দার্শনিক পরিচয়, সেখানে যে প্রাচ্যের সাথে পাশ্চাত্যের দর্শনের যে সম্মিলন, তার ভেতর দিয়ে কিন্তু ক্রমে ক্রমে তিনি আধুনিকতার স্তরকে অতিক্রম করে গেছেন। এই জায়গাটাতে আমি একটু প্রফেসর মহিতুল আলমের কাছে আসব। মানে তার যে সৃষ্টি, তার যে লেখনী, সেই জায়গাটায় আমরা রবীন্দ্রনাথকে যদি খুঁজি, তাকে আসলে, তার আধুনিকতাকে আমরা আসলে কিভাবে চিহ্নিত করতে পারি, একটু যদি বলেন। আধুনিকতা জিনিসটা দুভাবে প্রকাশিত হয়, একটা হচ্ছে চিন্তায়, আরেকটা হচ্ছে ভাষায়। রবীন্দ্রনাথের চিন্তা খুবই বিজ্ঞানধর্মী ছিল। আপনারা যদি বাল্যস্মৃতি পড়ে থাকেন, দেখবেন যে রবীন্দ্রনাথ তার প্রতিটি দার্শনিক প্রতীতি পৌঁছেছেন বিজ্ঞানের মাধ্যম দিয়ে। এবং তিনি গান্ধীকে বোঝাতে চেষ্টা করেছিলেন, যখন অসহযোগ আন্দোলন চলছিল, অহিংসা আন্দোলন চলছিল, 1922 সালে যখন গান্ধী জোড়াসাঁকোতে আসলেন গুরুদেবকে ওই কলকাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে চরকা ধরানোর জন্য, তখন রবীন্দ্রনাথ বলেছিলেন যে ইংরেজদের সাম্রাজ্যবাদিতা খারাপ, তাদের ঔপনিবেশিকতা খারাপ, কিন্তু তাদের শিল্প বিপ্লব খারাপ নয়। তাহলে আধুনিকতা রবীন্দ্রনাথ সেই জায়গায় তখন শুরু করেছিলেন, যখন গান্ধীরা পর্যন্ত বুঝতে পারেনি আধুনিকতা জিনিসটা কি। আর শব্দের ব্যাপারে, বাক্যের ব্যাপারে রবীন্দ্রনাথ যদি এখনো আমরা পড়ি, তাহলে দেখবো যে এখনো তিনি আমাদের সমকালীন, এখনো তার কবিতাগুলো আমাদেরকে ইয়ে দিয়ে যাচ্ছে, শ্বাস দিয়ে যাচ্ছে। এখানে আমি একটু আগে একটা জিনিস এসেছিল, যেটা আমি একটু পূরণ করে দিতে চাই। প্রেম এবং মানে প্রেমিকার সঙ্গে প্রেম এবং ঈশ্বরের সঙ্গে প্রেম, কিভাবে দোতনাগুলো রবীন্দ্রনাথের সৃষ্টি হয়েছে। আমি দুটো গানের উল্লেখ করি। একটি হচ্ছে এই ওগো কাঙ্গাল আমারে কাঙ্গাল করেছো, আরো কি তোমার চাই। আরেকটি হচ্ছে চরণ ধরিতে দিও গো আমারে। যখন বয়স অল্প ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এই গান দুটো আমি সবসময় জপতাম প্রেমিকাকে উদ্দেশ্য করে। আমি আমারও ভুবন শূন্য করেছি, তোমারও পুরাতে আস। অথবা চরণ ধরিতে দিও গো আমারে, নিও না ফিরাইয়ে। কিন্তু আজকে যখন আমার 60 বয়স, এখন আমি দেখতে পাচ্ছি প্রেমিকার জায়গায় আসলে ঈশ্বর বা সৃষ্টিকর্তা। আমি আমারও ভুবন শূন্য করেছি, তোমারও পুরাতে আস। আবার এই সঙ্গে যদি আমরা মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পায় না, এই গানটার কথাও আনি, তাহলে দেখবো যে রবীন্দ্রনাথের মধ্যে, এটা বড় শিল্পীদের একটা বৈশিষ্ট্য, তারা পাঠককে একটা হেঁয়ালির মধ্যে রাখেন। পাঠক ঠিক ধরতে পারেন না যে কোনটা প্রকৃত সত্য। এটা ধরতে গেলে পাঠকের একটা বয়সের ভিতর দিয়ে যেতে হয়, পরিশীলনের ভিতর দিয়ে যেতে হয়। যেমন আমরা এখন করোনা যুগে আছি, করোনার একটা ভয়, আমরা মানুষকে ইয়ে করে দিচ্ছি, বিচ্ছেদ করে দিচ্ছি, মানুষকে আমরা দেখছি না। ছেলে বাবাকে ফেলে চলে আসছে, বাবা ছেলেকে ফেলে চলে আসছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গায় যদি অত্যন্ত নিটল একটা প্রেমের কবিতা আমরা আনি, অভিসার, সেখানে দেখা যাচ্ছে যে সন্ন্যাসী যখন সেই বাসবদত্তা মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, যখন প্রজাগণ পুরো পরীক্ষার পাশে তাকে বিচ্ছেদ করে ফেলে রেখেছে, সেখানে সন্ন্যাসী সৃষ্টিকর্তার রূপে এসে তার স্নেহমণ্ডিত হাতটি দিয়ে তার মারিগুটিকায় স্পর্শ করছেন। এটাকে বলা হয় যে ঐশ্বরিক স্পর্শ। এই জিনিসগুলো রবীন্দ্রনাথ ঠাকুরকে না পড়লে আমরা জানতে পারতাম না। তো সেজন্য যেটা আধুনিকতার কথা বললেন, যেটা অনেকে বলে গেছেন, আধুনিকতা কথাটা হচ্ছে প্রতি মুহূর্তে নিজেকে যাচাই করার ব্যাপার, প্রতি মুহূর্তে নিজেকে প্রাসঙ্গিক করে তোলার ব্যাপার। রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছেন যে আমি যখন বুঝতে পারি যে আমার এখন কি করতে হবে, সেটাই হচ্ছে আধুনিকতা। কিন্তু আমি যখন বুঝতে পারবো না যে আমার এই মুহূর্তে কি করা উচিত, সেটা হলো অনাধুনিকতা। এভাবে আমরা আধুনিকতার ব্যাখ্যাটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পেতে পারি। অনেক অনেক ধন্যবাদ। এবং আমি সবচেয়ে বেশি করে উল্লেখ করতে চাই আপনার সেই কথাটি, এই যে উনি বলেছেন যে প্রেমাস্পদও কিন্তু আসলে ঈশ্বরের জায়গায় দাঁড়িয়ে যান। এটি কিন্তু একটি সত্যিকারের উচ্চ প্রেমের, যে উচ্চ স্তরের যে প্রেম, সেই প্রেমের একটি বোধ। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি খুব ভালো করে ইঙ্গিত করেছেন। এখানে উত্তীয় কথাটা আনতে পারি। শ্যামাতে আছে না, উত্তীয় বলছে ন্যায় অন্যায় জানি না শুধু তোমারে জানি, প্রেমের সঙ্গে আত্মত্যাগ বিসর্জন। এগুলো আসলে রবীন্দ্রনাথের এই ব্রাহ্ম চৈতন্যের মধ্যে ছিল। ব্রাহ্ম ধর্মের চৈতন্যের মধ্যে হলো যে নিজেকে বিলিয়ে দিতে হবে। সোনার তরীতে বলছে না
আমারই সোনার ধানে গিয়েছে বলে ঠাই নাই ছোট সে তরি। অর্থাৎ আমি আমার সবকিছু দিয়ে দিয়েছি, আমি আর কিছু নাই দেবার। এটাই হলো মানব জীবনের অন্যতম উদ্দেশ্য রবীন্দ্রনাথের দৃষ্টিতে, যে তুমি পৃথিবীতে এসেছো, তুমি নিজেকে বিলিয়ে দিতে হবে অপরের কল্যাণের জন্য। এটাই হচ্ছে সোনার তরীর দর্শন, এটা তিনি সব জায়গায় চারিত করে গেছেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কয়েকটি মন্তব্য একটুখানি পড়ে নিই। রুমানা চৌধুরী, মানে আমাদের রুমানা নয়, আরেকজন রুমানা চৌধুরী, তিনি লিখছেন, জীবনের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা সবখানে রবি ঠাকুরের উপস্থিতি লক্ষণীয়। অবশ্যই তাই। আমরা এই যে বোধগুলো পাচ্ছি আমাদের দর্শকদের, এবং সেভাবেই কিন্তু আমরা যে 6 জন এখন টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে, এর সাথে আসলে আমাদের সকল বোদ্ধা দর্শক, শ্রদ্ধেয় দর্শক, তাদের সাথে আমাদের একটি সম্মেলন ঘটছে। বিশিষ্ট কথা সাহিত্যিক কাজী রাফি বলেছেন, রবীন্দ্রনাথকে বাদ দিলে আমাদের চেতনার স্থানটুকু অনেকটাই নাই হয়ে যায়। খুবই সুন্দর কথা। গোলাম কিবরিয়া ভুইয়া, তিনি বলেছেন, অনেক অনেক ভালো উদ্যোগ, ধন্যবাদ আপনাকে। বিশিষ্ট আবৃত্তিকার জয়ন্ত কুমার রায়, তিনি বলছেন, যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন। তারপরে অনেক মন্তব্য এসেছে। একটু সময় নিচ্ছে, একটু উলট পালট হয়ে যাচ্ছে। মোহাম্মদ তাজিবউদ্দিন, তিনি আমাদের ঢাকা শিক্ষা বোর্ডের সাথে যুক্ত আছেন, তিনি বলেছেন, সবই নয়, আপনাদের কাছে জানতে চাই, এত সহজ ভাষায় জীবন দর্শনের এত গভীরে রবীন্দ্রনাথ ছাড়া আর কেউ গেছেন কিনা? যেহেতু আপনাদের সবার বহুমাত্রিক বিচরণ আছে, তাই আপনাদের কাছে রবীন্দ্রনাথের এই বিষয়টি জানতে খুব ইচ্ছে করলো। প্রফেসর মহিতুল আলম, আর কাউকে কি আমরা পাই যিনি জীবনের দর্শনকে এমন সহজ করে প্রকাশ করতে পেরেছেন? এভাবে তুলনা করে কথা বলাটা কিন্তু মানে আমাদের শৃঙ্খলায়, সাহিত্য পাঠের শৃঙ্খলায় গ্রহণযোগ্য বা একটা প্রতীতি নয়। আমরা বলি যে প্রত্যেক বড় লেখক তার সব ক্ষেত্রে সে শ্রেষ্ঠ, এবং তিনি নিজের মতো সেটি করে থাকেন। সেটি করে থাকেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে একটা কথা আমাদের কিন্তু বলতে হবে, সেটা হচ্ছে তিনি যখন 1400 সাল কবিতাটা লিখলেন, সেখানে তিনি বলছেন যে 100 বর্ষ পরে তোমরা কেউ কি আমার কবিতা পাঠ করছো? এই যে আমার কবিতাখানি পাঠালাম বসন্তের মাধুরিমা দিয়ে, সেটা কি তোমরা পাঠ করছো? আমি কি তোমাদের কাছে এখনো গ্রহণযোগ্যতায় আছি? এই কথাটার মধ্যে কিন্তু একটা আবেদন আছে, যে আবেদনটাকে আমরা শুধু আবেগ দিয়ে উত্তর দিলে হবে না। এখানে আমাদের একটা কাজ করার আছে, যে শৃঙ্খলার কথা এখন আমি বলতে চাইছি সেটা হচ্ছে, যেমন ধরেন রবীন্দ্রনাথ আমাদের শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ মনুষ্য, তাকে কিন্তু আমরা ধারণ করার জন্য শুধু আবেগ দিয়ে যেগুলি করছি, আমি গান গাইছি, কবিতা আবৃত্তি করছি, গল্প পড়ছি, একটা টক শো করছি, এটা কিন্তু এক ধরনের। কিন্তু যে কাজটা আমরা করছি না, সেটা হলো রবীন্দ্রনাথকে আধুনিকায়ন করার জন্য, পাঠক উপযোগী রাখার জন্য, শ্রোতা উপযোগী রাখার জন্য রবীন্দ্রনাথকে আমরা সেভাবে সম্পাদনা করছি না। আমি বিশ্বভারতীর যে ভলিউমস গুলো আছে 18টা আমার কাছে আছে, আমি অত্যন্ত হতাশ হয়ে যাই যে বিশ্বভারতীর এই ভলিউম গুলো থেকে একজন পাঠক জানতে পারবেন না যে কোথায় নৈবেদ্য কবিতাটা আছে, কোথায় মুক্তি কবিতাটা আছে, কোন কোন গ্রন্থে কোন খণ্ডে সভ্যতা সংকট আছে, কোন খণ্ডে কোন কোন গ্রন্থে হিন্দু মুসলমান প্রবন্ধটা আছে। এগুলি জানার কোনো ইয়ে নাই। যেটা 18 খণ্ড আছে যেখানে নাকি সবকিছুর পরিচিত থাকা দরকার, সেখানেও নাই। তাহলে এখন কাজ করতে হবে, আমি যেটা দেখেছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে এবং পৃথিবীর যেসব জায়গায় রবীন্দ্র কেন্দ্র আছে, তাদের সবাই মিলে রবীন্দ্রনাথকে সম্পাদনা করে আধুনিকায়ন করার জন্য, একাডেমিক্যালি তাকে একটা টেক্সট করে দেবার জন্য আমাদের প্রচুর কাজ করতে হবে। আমি দেখছি এখানে অন্তত 30 বছরের কাজ রয়ে গেছে, যেগুলি না করলে আমরা রবীন্দ্রনাথের যে 1400 কবিতার যে আবেদন, যে আমার আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, এই সাম্প্রতিকতম জিনিসটা আমরা করতে পারবো না যদি আমরা এই ব্যাপারে নজর না দিই। একটু উদাহরণ দিই, যেমন ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ারে তারা সম্পাদনা করে এমন পর্যায়ে নিয়ে এসেছে, শেক্সপিয়ার কি লিখেছেন কি লেখেন না সবগুলি জানা হয়ে গেছে। এখন সেটা বিশেষ গুরুত্ব পাচ্ছে না, গুরুত্ব পাচ্ছে মতামত গুলো, কোন সম্পাদক কোন মতামত দিচ্ছেন। এখন কিন্তু আমরা রবীন্দ্রনাথের উপর মতামত দিতে পারছি না, কারণ আমরা রবীন্দ্রনাথ যেভাবে পাচ্ছি সেভাবে গ্রহণ করে নিচ্ছি। কিন্তু একটা সম্পাদনা হলে তৈরি হতো মতামতের একটা ভূমি, সেই ভূমিটা কিন্তু এখনো তৈরি হয়নি। মানে
ক্রস ফার্টিলাইজেশন হচ্ছে না মতামতের। এটা হচ্ছে না এই কারণে যে রবীন্দ্রনাথকে আমরা একটা আধুনিক পর্যায়ে পাচ্ছি না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে এই প্রসঙ্গে জানিয়ে রাখতে চাই, প্রফেসর মহিতুল আলম তিনি শেক্সপিয়ারের উদাহরণ টেনেছেন, কারণ তিনি নিজে একজন শেক্সপিয়ার বিশেষজ্ঞ, আমি জানি। আর তিনি যে জায়গাটা বলেছেন সেটি খুব একাডেমিক একটি জায়গা। সেই জায়গাটায় নিশ্চয়ই আমাদের যারা একাডেমিক আছেন, একাডেমিশিয়ানস আছেন, তারা কাজ করবেন। আমি আরেকটি মন্তব্যে যাই। শীতুল মুন্না তিনি লিখেছেন, রবি ঠাকুর যেহেতু বিশ্বকবি, বাদ দেয়া দেয়ের কথায় আসে না। অবশ্যই বাদ দেওয়ার কথা আসে না, বরং অবিনাশী গতিতে ছুটে চলা প্রতিটি সৃষ্টি এক একটি নক্ষত্র। তবে জাতীয় কবির বা বাংলাদেশের কবিদের নিয়ে চর্চা বাড়ানো উচিত রবি ঠাকুরের মতো করেই। মোহিত স্যার, খুব ভালো লাগলো আপনার আগের মন্তব্যকে তিনি প্রশংসা করেছেন। আমরা নিশ্চয়ই জাতীয় কবিকে নিয়েও মানে অনুষ্ঠান করব, তাকে নিয়েও আমাদের অগ্রগতি হবে। এবং দর্শকদেরকে এই প্রসঙ্গে জানিয়ে রাখতে চাই, আমাদের কানাডা জার্নালেও আমরা এ মাসের ৪র্থ সোমবার টরন্টো সময়, বাংলাদেশ এবং ভারতের সময় ৪র্থ মঙ্গলবারে কাজী নজরুল ইসলামকে নিয়ে অনুষ্ঠান করব। বিশিষ্ট কবি এবং অনুবাদক গৌরাঙ্গ মহন্ত তিনি বলেছেন, আলোকময় আলোচনা আমাদের স্পর্শ করছে। রবীন্দ্রনাথ প্রেম স্নিগ্ধতার স্ফুরণে, কল্পনার গভীরতর স্তর উন্মোচনে, মানুষের বিভেদ মোচনে, বাংলার নৈসর্গিক সৌন্দর্য উপস্থাপনে, বিশ্ববোধ সাঙ্গীকরণে যে নৈপুণ্য দেখিয়েছেন ও যে সৃষ্টি সম্ভার রেখে গেছেন, তা আমাদের সকলের উত্তরাধিকার। তাকে ছাড়া আমরা চলতে পারি না, অবশ্যই পারি না। এবং এই যে গৌরাঙ্গ মহন্ত যেই কথাটি বললেন যে বাংলার নৈসর্গিক সৌন্দর্য উপস্থাপন, মানে আমি বলতে চাচ্ছি যে বাঙালি জীবন, বাংলার প্রকৃতি, সেটি কিন্তু রবীন্দ্রনাথের ভীষণভাবে আমরা পাই। এখন একটা বর্ষা ভাব চলছে, টরন্টোতে মাঝে মাঝে বৃষ্টি হয়। আমরা একটা বর্ষার গান শুনবো শহীদ খন্দকার টুকুর কাছ থেকে, একটুখানি যদি করেন। সঘন গহন রাত্রি ঝরিছে। অনেক ধন্যবাদ আপনাকে সুব্রত। আসলে খুব চমৎকার আলোচনা হচ্ছে। আমি যদিও রবীন্দ্রসঙ্গীত গাই, কিন্তু আজকে অনেক নতুন, অনেক ভালো ভালো জিনিস জানতে পারছি। ধন্যবাদ আলোচকদেরকে। রাত্রি ঝরেছে শ্রাবণ ধারা, সঘন গহন রাত্রি ছড়িয়েছে শ্রাবণ ধারা, অন্ধ বিভাবরে সঙ্গ পরশহারা, সঘন গহন রাত্রি ছড়িয়েছে শ্রাবণ ধারা। যে থাকি যে শুনে মনে, শেখায় বিরোহিনী অশ্রু, হরণ করেছে ওই তারা, সঘন গহন রাত্রি ছড়িয়েছে শ্রাবণ ধারা।
আশত পল্লবী বৃষ্টি ঝরিয়া মরমর শব্দে নিশীথের অনিদ্রা দেয় রে ভরিয়া মরমর শব্দে মায়ালোক হতে ছায়া করণী ভাষায় স্বপ্ন পরাবারে মায়ালোক হতে ছায়া করণী ভাষায় স্বপ্ন পরাবারে নাহি তার কিনারা আশাঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা অন্ধ বিভাবনী সঙ্গ পারসহারা আশাঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। এই যে বাঙালি জীবনে রবীন্দ্রনাথ, আমাদের প্রকৃতির সাথে রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের প্রকৃতির যে উপলব্ধি, সে বিষয়ে আমি একটু রবীন্দ্রনাথ রায় চৌধুরীর কাছ থেকে জানতে চাইব যে এই যে রবীন্দ্রনাথ আমাদের জীবনকে, আমাদের প্রকৃতিকে আসলে কেমন ভাবে দেখেন, কেমন করে আলোকপাত করেন, আলোকিত করেন। আসলে রবীন্দ্রনাথ প্রেমের কবি, যেমন রবীন্দ্রনাথ প্রকৃতির কবি। কারণ প্রকৃতিতেই আমাদের স্বাচ্ছন্দ্য বিতরণ। প্রকৃতিকে রবীন্দ্রনাথ তার কবিতায়, তার সাহিত্যে যেভাবে সার্বিকভাবে ওই যাকে আমরা বলি যে টোটালিটি যেভাবে করে এনেছেন, এবং আমাদের জীবন, বিশেষ করে বাঙালির জীবন প্রকৃতির সাথে একাকার। তো রবীন্দ্রনাথ, আমি সময়ের সীমাবদ্ধতার শাসন আছে আমি জানি, আলোচনাটা সেজন্যই সংক্ষিপ্ত করে আনার জন্য দু একটি জরুরি কথা বলে নিতে চাই। এই যে আপনি শুরুর দিকে বলেছিলেন না যে রবীন্দ্রনাথকে বাদ দিলে কি হয়, বাদ দেওয়া যায় কি। তো রবীন্দ্রনাথ আমাদের জীবনে যেভাবে জড়িয়ে আছেন, কোথায় নেই রবীন্দ্রনাথ। তো বিশেষ করে বাংলা 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 সংস্কৃতিতে, বাংলা সাহিত্যে সমস্ত স্থানে, কবিতায়, গল্পে, নাটকে, ছোট গল্পে, সমস্ত জায়গাতেই রবীন্দ্রনাথের উপস্থিতি। রবীন্দ্রনাথকে বাদ দিলে আমাদের সাহিত্য সংস্কৃতির কেবল অঙ্গহানি হয় না, এর প্রাণটাই আর বাঁচে না। তো আর বিশেষ করে যে 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 বিষয়ে আমরা রবীন্দ্রনাথের কাছে অনেক বেশি করে ঋণী, যে তিনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে, এই যে কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা থেকে মানুষ তৈরির শিক্ষা ব্যবস্থার কথা তিনি বলেছেন শুধু কথায় না, কাজে তিনি প্রমাণ করেছেন শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় তৈরি করে। এবং সেখানে এই যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষাবিদদের সমাবেশ ঘটিয়ে শিক্ষাটা আমাদের কেমন হওয়া উচিত সেটি তিনি
আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। এবং আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, রবীন্দ্রনাথ আসলে নিজেই একটি বিশ্ববিদ্যালয়। এবং তিনি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম কবি তো বটেই, মানুষ হিসেবেও তার তুলনা খুবই খুবই কঠিন। তো সেই সমস্ত দিক বিবেচনা করে রবীন্দ্রনাথ আমাদের আমাদের কাছে প্রাসঙ্গিক ছিলেন এবং প্রাসঙ্গিক থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু থামিয়ে দিয়ে আপনাকে, এই যে রবীন্দ্রনাথের যে মানে রবীন্দ্রনাথ রায়চৌধুরী, উনি রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার জায়গায় চলে গেছেন। আমরা জানি যে শিক্ষক হিসেবে, শিক্ষাবিদ হিসেবে, শিক্ষা চিন্তক হিসেবে রবীন্দ্রনাথের একটি বিশেষ গুরুত্ব ছিল। এবং 1901 সালে তিনি যে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, 1923 সালে সেই জায়গাতে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এবং আমাদের জানা আছে যে নোবেল পুরস্কার পাওয়ার পরে তিনি মানে উত্তর আমেরিকা এবং অন্যান্য দেশে যখন ভ্রমণ করেছেন, ওই বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি মানে অর্থ সংগ্রহের চেষ্টা করেছেন। এবং শুধু তাই না, তিনি কিন্তু একের পর এক স্কুলের বাচ্চাদের জন্য পাঠ্যপুস্তক রচনা করেছেন। আমরা যদি খুব মনোযোগ দিয়ে খেয়াল করি, তিনি আমাদের এখানে দুজন অন্তত পক্ষে রয়েছেন যে যারা ইংরেজির অধ্যাপক ছিলেন, রবীন্দ্রনাথ রায়চৌধুরী এবং প্রফেসর মহিতুল আলম। তারা খুব ভালো জানেন যে রবীন্দ্রনাথের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ইংরেজি শিক্ষাকে আধুনিকভাবে শেখানোর কায়দাটি তিনি কিন্তু আসলে তার পাঠ্যপুস্তকের ভেতর দিয়ে করেছিলেন। এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা করতে গিয়ে তিনি একটি অদ্ভুত কথা বলেছিলেন, যেই কথাটি নিয়ে আসলে দীর্ঘ আলোচনা হতে পারে। রবীন্দ্রনাথ হচ্ছে সেই শিক্ষক, সেই শিক্ষাবিদ যিনি বলেছিলেন যে একজন মানুষ, একজন ছাত্র সকল বিষয়ে, সে ধরুন একটি ছাত্র সে ক্লাস 9-এ পড়ে, তিনি বলতেন যে না, সকল বিষয়ে একজন ছাত্র সে ক্লাস 9-এ পড়তে পারে না। সে যদি অঙ্কে বেশি ভালো হয় সে ক্লাস 9-এ পড়বে, সে ইংরেজিতে কাঁচা হলে সে ক্লাস 7-এ বা 8-এ পড়বে, সে যদি রসায়নে আরো বেশি ভালো হয় সে তাহলে রসায়নে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়বে। উনি এমন করেই ভেবেছিলেন। এবং আমরা যদি খুব গভীরে যাই তাহলে দেখব যে কি অদ্ভুত একটি সত্য এর ভিতরে লুকিয়ে আছে। এই যে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, তা নিয়ে রবীন্দ্রনাথের অনেক রচনা আছে। আমি একটু রুমানা চৌধুরীর কাছে আসব, একটু কোনো জায়গা থেকে যদি একটু রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা সম্পর্কে একটু পাঠ করে শোনান। আচ্ছা, দেখুন, তিনি তার যে চিঠিপত্রগুলো আছে, সেই চিঠিপত্রের ভিতরে খুব ছোট্ট একটি চিঠি আমি পড়ব। তিনি দীনেশচন্দ্র সেনকে যে চিঠি লিখেছেন, সেখানে এই চিঠিটার প্রসঙ্গ বা প্রেক্ষাপট একটু বলা প্রয়োজন অবশ্যই। রবীন্দ্রনাথের স্বদেশী সমাজ বঙ্গদর্শন যে প্রবন্ধ, তিনি আত্মশক্তি প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল, এটা রবীন্দ্র রচনাবলীর 3য় খণ্ডে আছে। সেখানে এই প্রবন্ধ নিয়ে বিভিন্ন রকম ভাবে সমাজে তখন বাদ প্রতিবাদ হয়েছিল। এই বাদ প্রতিবাদ নিয়ে তিনি যে কতখানি শিক্ষাবিদ হিসেবে সার্থক ছিলেন, তিনি কিভাবে সেই জায়গায় সেই বাদ প্রতিবাদের পত্রে, তার পত্রে তিনি উল্লেখ করেছেন কিরকম ভাবে, দেখুন একটু। তিনি বলছেন, দীনেশচন্দ্র সেনকে লিখছেন যে, প্রিয় বরেশু, বাদ প্রতিবাদের যে তরঙ্গ উঠিয়াছে তাহাতে আপনি মনকে লেশ মাত্র ক্ষুব্ধ করিবেন না। আমার রচনায় যে শত্রু মিত্র সকলকেই জাগ্রত করিয়া তুলিয়াছে, ইহা ভালো লক্ষণ জানিবেন। আমাকে কে আক্রমণ করিতেছে বা সমর্থন করিতেছে তাহা চিন্তার বিষয় নহে। আমার প্রবন্ধ যে দেশের মধ্যে কাজ করিতে আরম্ভ করিয়াছে, ইহা আনন্দের বিষয়। বীরত্বকে ব্যক্ত ও সুদৃঢ় করিয়া দিবার পক্ষে একান্ত প্রয়োজনীয় বলিয়া জানিবেন। অতএব আমার অবমাননায় আপনি কিছু মাত্র দুঃখিত হইবেন না। আমি এমন অনেকবার অনেক লাঞ্ছনা সহ্য করিয়াছি। আমাকে লইয়া অনেক তোলপাড় হইয়া গেছে, আজ তাহার চিহ্ন মাত্রও নাই। অথচ আমি যেখানে ছিলাম সেইখানেই টিকিয়া আছি। অতএব
ধৈর্য ধরিয়া বর্তমান বাক বিতণ্ডার পরিণাম অপেক্ষা করিবেন। এখানে আসিয়া অবধি রচনা কার্য যে বিশেষ অগ্রসর হইতেছে তাহা বলিতে পারি না, এখনো আমার কল্পনা শক্তি প্রসুপ্ত আছে। ভাদ্র মাসের ভারতী আমার হস্তগত হয় নাই, পাঠাইয়া দিতে বলিবেন। মীরার পাত্র সম্বন্ধে মোকাবিলায় আপনার সঙ্গে আলোচনা করব। এটি আপনার শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, 11ই ভাদ্র 1311। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই যে আমরা রবীন্দ্রনাথ নিয়ে অনেক কথা বলছি, এতক্ষণ ধরে সবই ইতিবাচক কথা বলেছি। একটু আসুন আমরা রবীন্দ্রনাথ নিয়ে খানিকটা নেতিবাচক কথা শোনার চেষ্টা করি। যে রবীন্দ্রনাথকে নিয়ে যে প্রশ্নটি আমরা প্রায়শই তুলে থাকি, যে তিনি এক ধরনের প্রতিক্রিয়াশীল ছিলেন, তিনি অভিজাত শ্রেণীর প্রতিনিধিত্ব করেছেন। প্রফেসর মহিতুল আলম, একটু কি ইঙ্গিত করা যায় তিনি কি আসলে প্রতিক্রিয়াশীল? আমার মনে হয় যে শহীদ মুস্তফা আলীকে দিয়ে বলি। শহীদ মুস্তফা আলী যখন 1921 সালে বিশ্বভারতীতে ভর্তি হতে গেলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন কি পড়তে চাও? তখন শহীদ মুস্তফা আলী বললেন যে আমি একটা বিষয়ে ভালো করে পড়তে চাই। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন কেন, অনেক বিষয় একত্রে পড়া যায় না? তখন শহীদ মুস্তফা বললেন যে আপনি অনুমতি দিলে পড়া যায়। এটা আমি এজন্য বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ধারণা হলো যে তিনি স্পেসিফিকেশনের দিকে ছিলেন, আসলে তা না। তিনি সব সময় একটা হলিস্টিক অ্যাপ্রোচকে মান্য করতেন পড়াশোনার ব্যাপারে, এবং সেই ব্যাপারটা তার জাতিভেদের বাইরে ছিল। তিনি যখন 1890 সালে জমিদারি পান শিলাদহে, যখন তিনি প্রথম গেলেন সেখানে, তাকে গোমস্তারা নাইবরা একেবারে রাজকীয় ভাবে সিংহাসনে বসিয়ে জমিদারকে বরণ করে নিচ্ছিলেন। সেরকম হঠাৎ রবীন্দ্রনাথ ঠাকুর লক্ষ্য করলেন যে শিলাদহের কিন্তু প্রজা ছিল 80% মুসলমান। তারা দেখছে যে কোনার দিকে খালি মাটির উপরে বসে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে না, এটা তো ঠিক না, ওরা কেন এরকম আলাদা বসবো, আমরা সবাই একত্রে বসবো। সেই দিক থেকে আমরা দেখতে গেলে রবীন্দ্রনাথের মধ্যে যে অসাম্প্রদায়িকতার চেতনা, সেটা তার ভিতরে অভিজাত বলেই হয়তো তার ভিতরে এটা প্রবিষ্ট ছিল। আপনারা বলছেন যে অভিজাত বলে রবীন্দ্রনাথ ঠাকুর জনজীবনের সঙ্গে মেশেননি বলে তার একটা খামতি আছে। এটা হচ্ছে এম্পিরিসিস্টদের একটা অভিযোগ, এটা কিন্তু আসলে দাঁড়াবে না। একজন লেখক তো সারা জীবন সব জায়গায় ঘুরে ঘুরে লিখতে পারেন না। রবীন্দ্রনাথ ঠাকুর ভাষা ও ছন্দ কবিতায় বলছেন, কবি তব মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন। অর্থাৎ তিনি অভিজাত হলো, কিন্তু তিনি পূর্ব বাংলার এই যে শিলাইদহ অঞ্চলে পদ্মা বোটে করে যতটুকু দেখেছেন, কবি কীট সম্পর্কে বলা হয় যে 25 বছর বাঁচলেও তিনি যতটুকু দেখেছেন 80 বছরে কেউ অতটুকু দেখেন না। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে পারি যে এই যে তিনি গ্রামীণ জীবন নিয়ে গল্পগুলো লিখেছেন, আশ্চর্য গল্প, এগুলো হলো যে তার সে ক্ষমতা ছিল যে তিনি সংস্পর্শে না এসেও মনোগতভাবে তাদের জীবনে ঢুকতে পেরেছিলেন। আরেকটা প্রশ্ন আপনার এটার পাশাপাশি এসে যাচ্ছে, সেটা হলো জাতীয়তাবাদের প্রশ্নে। একটা কথা বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিকতাবাদী ছিলেন, কিন্তু জাতীয়তাবাদকে তিনি প্রকাশ্যে অনেক সময় বর্জন করেছেন বা ঘৃণাও করেছেন। কথাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে আন্তর্জাতিকতাবাদের মধ্যে সকল গোত্রের একটা মহামিলনের সুযোগ ছিল, কিন্তু জাতীয়তাবাদ যেটা গান্ধীরা করতেন, রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে সেটা আসলে ঔপনিবেশিকতারই আরেকটি ভাষান্তর বা নামান্তর। সেই জন্য তিনি যখন ইয়েটসের সঙ্গে 1912 সালে একত্র হলেন, দুজনে হঠাৎ করে আবিষ্কার করলেন যে তারা আসলে পরাধীন দেশের নাগরিক। ইয়েটস আইরিশ, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি, ভারতীয়, কিন্তু তাদের দুজনেরই রাজা হচ্ছে ইংল্যান্ড। তখন তারা চিন্তা করলেন যে তাহলে আয়ারল্যান্ডকে স্বাধীন করতে হবে এবং ভারতকে স্বাধীন করতে হবে, রাস্তাটা কি? তখন তারা যেটা চিন্তা করলেন সেটা বর্তমান আধুনিক পোস্ট মডার্নিস্টরা বলছে এটাকে কসমোপলিটন ন্যাশনালিজম, অর্থাৎ সর্বজনীন জাতীয়তাবাদ। যেখানে বাংলাদেশটা অনেকটা তাই হয়েছে। বাংলাদেশ যখন পাকিস্তান থেকে বের হয়ে আসলো, অসাম্প্রদায়িক বাংলাদেশ হলো, অর্থাৎ বাংলাদেশের মধ্যে সর্বজনীন জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার একটা সুযোগ তৈরি হলো। এই ধরনের নিও কসমোপলিটানিজম ছিল রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের ধারণা। সেজন্য এই রবীন্দ্রনাথের মধ্যে সাম্প্রদায়িকতা, মানে মুসলমানদেরকে নিয়ে উনি কম লিখেছেন বা এগুলো গুরুত্ব দেন, এগুলো হচ্ছে সব বানানো কথা।
উনার 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 পরিপ্রেক্ষিত থেকে উনি একজন বিশ্ব শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে যা করার তিনি করে গেছেন, কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি তাকে বুঝতে এবং তাকে মূল্যায়ন করতে। অনেক ধন্যবাদ। আমি একটু এটা। রবীন্দ্রনাথ রায়চৌধুরীকে জিজ্ঞেস করব, আপনার কি মনে হয় তিনি কি আসলে একজন অভিজাত শ্রেণীর প্রতিনিধি লেখক হিসেবে? রবীন্দ্রনাথকে বিচার করতে গেলে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের জায়গায় রেখে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের মতো করেই তাকে দেখতে হবে। একটি বিশেষ শ্রেণী আহ, আহ, ভেতরে ছিলেন তিনি। তবে এই যে আপনি বললেন রবীন্দ্রনাথের ভিতরে প্রতিক্রিয়াশীলতা ছিল কিনা, একটা কথা তো সত্যি যে প্রতিক্রিয়াশীলতা আর আধুনিকতা এটি একসাথে চলে না। যে যিনি আধুনিক তিনি কখনোই প্রতিক্রিয়াশীল হতে পারেন না। রবীন্দ্রনাথকে আমরা আধুনিক বলে মানি এবং তিনি আধুনিক, সুতরাং প্রতিক্রিয়াশীলতা তার ভিতরে কোনো 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 ক্রমেই ছিল না, সাম্প্রদায়িকতা তো নয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু এবার এখানে একটা যোগ করা আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যখন স্বদেশ সমাজ করছিলেন, কৃষি বিপ্লব করছিলেন, তখন কিন্তু তিনি যে পঞ্চায়েত গুলো করেছিলেন সেটার কিন্তু পুরোধা রেখেছিলেন জমিদারকে। ওই একটা প্রশ্নে বলা যেতে পারে যে অভিজাত শ্রেণী থেকে মঙ্গল করার জন্য যে প্যাটার্নটা আছে সেটা তিনি ফলো করেছেন। সেই অর্থে তিনি অভিজাত শ্রেণী থেকে কখনো বিচ্যুত হন নাই। অভিজাত শ্রেণীকে দেখে তিনি মানব মঙ্গলের জন্য, হিত সাধনের জন্য ব্যাপৃত ছিলেন। অনেক ধন্যবাদ। আমি একটু মিহিরকান্তি চৌধুরীর কাছে আসি। আমরা জানি যে রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতা নিয়ে প্রশ্ন উঠছে, তিনি যে জাতীয়তাবাদকে অতিক্রম করে আন্তর্জাতিক হয়েছিলেন, এবং আমরা জানি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে 2011 সালে রবীন্দ্রনাথকে নিয়ে ইউনেস্কো তার 150তম যে জন্মবার্ষিকী সেটি পালন করেছে। রবীন্দ্রনাথের এই যে আন্তর্জাতিকতা, সেই জায়গায় সংক্ষেপে যদি একটু আলোকপাত করে দেন মিহিরকান্তি চৌধুরী। মিহিরকান্তি চৌধুরী শুনতে পাচ্ছেন? আচ্ছা, তার শব্দযন্ত্র মনে হয় অসুবিধা হচ্ছে। আমরা এখান থেকে একটুখানি আবার সরে যাব। আমরা একটুখানি যাই যে এই আন্তর্জাতিকতা প্রশ্নে কিন্তু আমরা দেখি যে রবীন্দ্রনাথ 30টি দেশ ভ্রমণ করেছেন, 5 বার আমেরিকাতে এসেছেন, 5 বার জাপান, মানে সর্বোচ্চ যে দুটি দেশ তিনি ভ্রমণ করেছেন, এবং আমাদের কানাডাতেও তিনি একবার এসেছিলেন। এই যে তার এত আসা যাওয়া, এর ভেতরে কি এই বিষয়টা ভেতরে তার যে আত্মীকরণের ব্যাপার, মানে এই যে সমগ্রতাকে ধরার যে একটি ব্যাপার, সেই বিষয়টি কিন্তু তার গানের ভেতরেও ফুটে ওঠে। আমি একটু শহীদ খন্দকার টুকুকে অনুরোধ করব একটু যদি তার একটা গান, যেমন ধরুন ওই যে গান আছে একটা তার, ওই জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, এবং তার যদি আমরা ওই লাইনগুলো খুঁজতে যাই তাহলে দেখব যে ওর ভেতরে অদ্ভুত একটি সম্মিলনের কথা আছে, পরস্পরের সাথে মিলিত হয়ে যাওয়ার। শহীদ খন্দকার টুকু। এই গানটা কতটুকু আপনার যে থিমটা আপনি বলেছেন তার সাথে কতটুকু যাবে আমি জানি না, তো আমি গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাউন্ড কি ঠিক আছে? একটু আগে দেখলাম যে একটা জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, আধার সাথে ভোরের মাঝে, আধার সাথে ভোরের মাঝে, উল্লাসে প্রাণ ঢেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ।
তুমি নও তো সূর্য নও তো চন্দ্র, তোমার তাই বলে কি আনন্দ। তুমি নও তো সূর্য নও তো চন্দ্র, তোমার তাই বলে কি আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নও গরিনী কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেয়েছ। তুমি আধার পাথর ছড়িয়েছ, তুমি ছোট হয়ে নও গো ছোট জগতে। যেথায় যত পারো সবাই আপন করে ফেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। রবীন্দ্রনাথ নিয়ে আমরা আলোচনা করছি, আমরা জানি যে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস চলতে পারে। যেমন আমাদের টরন্টোর একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী চিত্রা টিঙ্কু সরকার, তিনি লিখেছেন, রবীন্দ্রনাথ আমাদের জীবনের সর্বক্ষেত্রে সর্বকালই প্রাসঙ্গিক। খুব ভালো লাগছে অনুষ্ঠান, সবার জন্য শ্রদ্ধা ও শুভকামনা। চিত্রাদি, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক বন্ধু অনুষ্ঠান দেখছেন, মন্তব্য করছেন। আমাদের আরেকজন লেখক বন্ধু মানসী সাহা, তিনি বলেছেন, রবির আলোয় যেমন আলোকিত হয় পৃথিবী, ঠিক তেমনি রবি ঠাকুরের সৃষ্টির আলোয় আলোকিত হয় মানুষের অন্তরাত্মা। ঠিক তাই। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এই জায়গাটায় এসে আমরা এক ধরনের সমাপ্তি সূচক মন্তব্যে যাব। আমি আমাদের আলোচকদেরকে অনুরোধ করব একটু সংক্ষিপ্ত থাকতে। যদি আমি বলি যে রবীন্দ্রনাথ নিয়ে এই যে আমরা আছি, তিনি কি ভবিষ্যতে থাকবেন? কতখানি থাকবেন? রবীন্দ্রনাথ রায়চৌধুরী, আপনি কি বলবেন খুবই সংক্ষেপে, রবীন্দ্রনাথ ভবিষ্যতে যদি থাকেন কতদিন থাকবেন, কতখানি থাকবেন? আমার মনে হয় যে যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় আমরা সাহিত্য রচনা করি, সেই ভাষার মূল কারিগর রবীন্দ্রনাথ। সুতরাং এই ভাষা যতদিন থাকবে রবীন্দ্রনাথ ততদিন থাকবেন। তাছাড়া রবীন্দ্রনাথ নিজে শুধু অমর সাহিত্য রচনা করেছেন তা না, মেধায় মনীষায় যারা কম অগ্রসর তাদেরকে দিয়েও তিনি লিখিয়েছেন। তো সে কারণে আমার মনে হয় রবীন্দ্রনাথ থাকবেন না এমন কোন সময় হয়তো আমাদের, এমন কোনো প্রশ্ন নেই, এমন কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু মিহিরকান্তি চৌধুরীর কাছে যাব। মিহিরকান্তি চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন? মিহিরকান্তি চৌধুরী শুনতে পাচ্ছেন? আমরা একটু মিহিরকান্তি চৌধুরীকে আনমিউট করার থেকে বুঝতে পারছি আমাকে বলছেন, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপনাকে বলবেন একটু, তাহলে একটু জটিলতা হচ্ছে। আমি একটু প্রফেসর মহিতুল আলমের কাছে আসছি। আমি শুনতে পাচ্ছি না। প্রফেসর মহিতুল আলম, আপনি একটু আমাদেরকে বলুন যে রবীন্দ্রনাথ যদি তাকে নিয়ে আমরা বলি যে তিনি কি আসলে থাকবেন কতখানি? থাকতো। এই পাখাকে যদি আমরা ডানায় রূপান্তরিত করি তাহলে বলাকা কাব্যে যেতে পারছি। হে হংস বলাকা ঝঞ্ঝামদ মদের রত্ত তোমাদের পাখা,
সেখানে বলছে হেথা নয় অন্য কোথাও অন্য কোনখানে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বুঝে গেছেন যে তার অবস্থিতি কোনোদিন প্রয়াণ হবে না, হয় এখানে আছে না হয় ওখানে যাবে। ওখানে তার একটা ট্রানজিশনাল যে প্যাটার্ন, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে খুব বিশ্বাস করতেন। তার মধ্যে একটা পরিব্রজার ভাব ছিল। তিনি আর্জেন্টিনা গিয়ে সে কথাটা বারবার বুঝতে পেরেছিলেন। যখন ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে তার সম্পর্কটা হচ্ছিল, তখনও তিনি কিন্তু এই আন্তর্জাতিকতাবাদ যে একটা আসলে ভ্রমণ, জীবনটা একটা ভ্রমণ, মহাকাল একটা ভ্রমণ, ওইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা যদি দেখি, তাহলে উনি কোনোদিন আমাদের জীবন থেকে নিভে যাবে সেরকম হবে না, হবার কথা না। অনেক যদি ধন্যবাদ গ্রিক সাহিত্য ধরি, হোমার যদি 3000 বছর বেঁচে থাকে, শেক্সপিয়ার যদি 500 বছর বেঁচে থাকে, আমাদের রবীন্দ্রনাথ কেন 3000 বছর বেঁচে থাকবেন না? অনেক ধন্যবাদ, খুবই সুন্দর বলেছেন। এবং রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে যে সৃষ্টি করে গেছেন, নিশ্চয়ই তিনি 500 নয়, তিনি 3000 বছরই বেঁচে থাকবেন, যতদিন বাঙালি থাকবে। এবং রবীন্দ্রনাথের এই যে তার যে সৃষ্টি, তার এক ধরনের অন্য রকমের একটি বহিঃপ্রকাশ ঘটেছিল তার শেষ দিকের রচনায়। আমি একটু রুমানা চৌধুরীর কাছ থেকে তার শেষ লেখা থেকে যদি একটু পাঠ করেন, একটু অনুরোধ করবো শোনাতে, যে জায়গাটায় রবীন্দ্রনাথকে আরো অন্য মাত্রায় আমরা দেখি। আমি একটু আমায় মার্জনা করবেন, আমি আসলে শেষ লেখাটার চাইতে একটু, একজন পাঠক বলেছিলেন যে জাতীয় কবির কথা, তো রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে কেন্দ্র করেই কাজী নজরুল ইসলাম খুব ছোট্ট একটুখানি তার লেখা, ওটা একটু পাঠ করে দিন আমাদের। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। এই লেখাটি হচ্ছে মণিহারা, না না না, রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা। এটা মানে গুরুদেবের মৃত্যুর 15 দিন পরে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই স্মরণ সভাটি হয়েছিল হাওড়ার রবীন্দ্র স্মরণ সভা। তো সেখানে নজরুল ইসলাম রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে কথাগুলো লিখেছেন, সামান্য একটু পড়ছে অংশ বিশেষ। আমি যেদিন জন্মেছিলাম সেদিন নাকি ভীষণ ঝড়ে আমাদের ঘরের চাল উড়ে গিয়েছিল। সেদিন থেকেই আমি শক্তির উপাসক। রাজনৈতিক মঞ্চে প্রথম জীবনে যখন বক্তৃতা করে বেড়াতাম, তখন একদিন রবীন্দ্রনাথ আমার শক্তি সম্বন্ধে আমায় সচেতন করিয়ে দিয়ে জানতে চান আমি কেন তলোয়ার দিয়ে দাড়ি চাঁদছি। গুরুদেব জানান, তোমার মধ্যে যে ভাব আছে তা সার্থক হয়ে ফুটবে। দেখো, মাতালের নেশার মতো জয়মাল্যের নেশা করো না, ক্ষতি হবে। মাতাল যেমন একদিন মদ না খেলে বোধ করে তার গা হাত ম্যাজ করছে, সেই রকম যেদিন জয়মাল্য পাবে না সেদিন তুমি মন মরা হবে। যে পরম করুণাময় চোখ দিয়েছেন প্রাণ ভরে, দেখো তার সৃষ্টির সৌন্দর্য। নাক দিয়েছেন ফুলের গন্ধ গ্রহণ করো। লক্ষ্য করেছি রবীন্দ্রনাথের মধ্যে কি ধর্মরসের প্রাবল্য। শিল্পী মনের নিখুঁত পরিচয় পেয়েছি তার মধ্যে। রসলোকে যার বাস, তার মধ্যে ভেদের স্থান নেই। শিল্পী যে দেশেরই অধিবাসী হন না কেন, শিল্পী শিল্পীই। তার শিল্প জগতের আপামর জনসাধারণকে আনন্দ দান করবে। তিনি ছিলেন সম্পূর্ণ নিরভিমানী, নিরহংকারী। তাকে দেখেছি উপনিষদের গুরু রূপে, প্রাচীনকালের পবিত্র আর্য ঋষি রূপে। তার জীবন ছিল জীবন্ত উপনিষদ। অনেক ধন্যবাদ আপনাকে। এই পাঠ থেকে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি, আমরা সাধারণ মানুষরা রবীন্দ্রনাথকে যেভাবেই দেখি না কেন, আমাদের যিনি প্রকৃতপক্ষে অভিভাবক, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি আসলে রবীন্দ্রনাথকে কিভাবে দেখেছেন, তার দেখাকে নিশ্চয়ই আমরা ভুল বলতে পারি না। এবং এই রবীন্দ্রনাথ নিয়ে আজকের আমাদের যে আয়োজন, এই আয়োজনে আমরা একদম শেষে এসে আবার একটু শহীদ খন্দকার টুকুর কাছে যাব। আপনি যদি আমাদেরকে একটু সমাপ্তি সূচক একটি গান শুনিয়ে দেন। একটা গান করি। গানটা অনেকটাই বলা যায় যে তার মহাপ্রয়াণের সাথে সম্পর্ক আছে। পেয়েছি ছুটে বিদায় বেরো ভাই,
সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটে বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। ফিরায় দিল দ্বারের চাবি, রাখিল ঘরের দাবি। ফিরায় দিল দ্বারের চাবি, রাখিল ঘরের দাবি। সবারে আজি প্রসাদ বাণী চাই, সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটে বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। অনেক দিন ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি। অনেক দিন ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি। প্রভাত হয়ে এসেছে রাতি, নিভিয়া গেল মনের বাতি। প্রভাত হয়ে এসেছে রাতি, নিভিয়া গেল মনের বাতি। পড়েছে ডাক চলেছি আমি, পড়েছে ডাক চলেছি আমি তাই, সবারে আমি প্রণাম করে যাই। পেয়েছি ছুটে বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। অনেক ধন্যবাদ শহীদ খন্দকার টুকু আপনাকে। শুধু দর্শক, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে সামনে রেখে এনআরবি টেলিভিশনের কানাডা জার্নালের এই ক্ষুদ্র আয়োজনে আপনারা এতক্ষণ সাথে থাকলেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। যে বিশিষ্ট অতিথিরা আজকে আমাদের সাথে ছিলেন তাদের প্রতি এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। শুধু দর্শক, আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আগামী সোমবার টরন্টো সময় রাত 10টায়, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 8টায় এবং ভারতের সময় মঙ্গলবার সকাল 7:30টায় এনআরবি টেলিভিশনের কানাডা জার্নালে যে অনুষ্ঠানটি হবে তার শিরোনাম চেতনায় বঙ্গবন্ধু। আশা করি আমাদের সেই অনুষ্ঠানেও আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আপনারা অনুরোধ করি এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন, কানাডা জার্নালের সাথে থাকবেন। টরন্টোতে এখন রাত, সবাইকে শুভ রাত্রি জানাই। সবাই ভালো থাকবেন।